আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছো? তো আজকে আমরা কোর্সের থার্ড লেকচারে চলে এসেছি। তো আজকে আমরা এই লেকচারের মাধ্যমে আমাদের কোর্সের যত সব থিওরি আছে সবগুলো থিওরি শেষ হয়ে যাবে এবং এর পরের লেকচারে আমরা ম্যাথ প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট যে সকল ম্যাথ আছে সেগুলো নিয়ে আসবো। তো আজকে আমাদের লার্নিং আউটকাম হিসেবে যেগুলো থাকবে সেটার ফার্স্টেই থাকবে হচ্ছে সংঘর্ষ পরবর্তী বস্তুর বেগ। সংঘর্ষ পরবর্তী বস্তুর বেগ। সংঘর্ষ মানে আমরা জানি কলিশন, যখন কোনো দুটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এদের বেগের চেঞ্জ হয়ে যায়, আমরা দেখেছিলাম তাই না? যদি কোনো একটা বস্তু u1 আদিবেগে আসতো এবং আরেকটা বস্তু u2 আদিবেগে আসতো, তাহলে সেক্ষেত্রে সংঘর্ষের পরবর্তীতে এই u1 এবং u2 চেঞ্জ হয়ে v1 v2 তে পরিণত হয় এবং আমাদের গোলটাই থাকবে হচ্ছে v1 এবং v2 এর মান কত সেটা বের করা, কারণ এক্সামে v1 এবং v2 এর মান বের করতে বলে। ঠিক আছে, নেক্সট আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে কপি কলের কাহিনী। দ্যাট মিনস কপি কল একটা সিস্টেম আছে, এই কপি কল বা এটা আরেকটা নাম হচ্ছে পুলি। তো এই কপি কল বা পুলির কি ধরনের সিস্টেমেটিক আমাদের মেকানিজম ক্রিয়া করে আমাদের বলের ক্ষেত্রে সেটা আমরা দেখব। তারপর লিফটের ক্রিয়া দেখব, লিফট যখন উপরে ওঠে নিচে নামে কি হয় না হয় সেটা আমরা দেখব। এরপর আমাদের টপিক থাকবে হচ্ছে নিউটনের থার্ড ল। লাস্টে সংঘর্ষ দিয়ে শেষ হবে। সংঘর্ষ বল কেন লেখা আছে, কিন্তু বল না, সংঘর্ষ টপিক থাকবে এবং লাস্টে গিয়ে যাবে হচ্ছে ঘর্ষণ বল এবং তার প্রকারভেদ। তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস লেকচার থ্রিটা, কারণ এখানে আমরা অনেক কিছু দেখবো যেগুলো সিকিউতে আসার মতো ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ কনসেপ্ট হিসেবে কাজ করবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা যদি শুরু করি আমাদের ফার্স্ট স্লাইড, সেটা হচ্ছে সংঘর্ষ পরবর্তী বস্তুর বেগ। আচ্ছা, সংঘর্ষ পরবর্তী বস্তুর বেগ বোঝার জন্য আমরা আগে তিনটা স্টেট চিন্তা করব। ঠিক আছে, তিনটা স্টেট চিন্তা করবো। মনে করব এটা হচ্ছে আমাদের, কাজ করে না কেন, এটা হচ্ছে আমাদের কোন একটা বস্তু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোন একটা বস্তু। এই বস্তু দুইটা মনে করো চলমান অবস্থায় আছে। হ্যাঁ, এই বস্তুটা মনে করো চলমান অবস্থায় আছে। এই বস্তুটাকে আমি যদি কালার করি, এই বস্তুটা মনে করো যে m1 ভরের একটা বস্তু। ঠিক আছে, তারপর যদি আরেকটা বস্তু এরকম হয়, সাপোজ এটা মনে করো আমাদের আরেকটা বস্তু এবং এই বস্তুটার ভর আমি মনে করি m2। এবং এই বস্তু দুইটার প্রত্যেকেই মনে করো m1 ভরের বস্তুটা u1 আদিবেগে গতিশীল ছিল এবং m2 ভরের বস্তুটা u2 আদিবেগে সাপোজ গতিশীল আছে কিংবা স্থির আছে। এখন দেখো একটা নির্দিষ্ট সময় পর এদের মধ্যে কি হয়। একটা নির্দিষ্ট সময় পর যদি আমাদের m1 ভরের বস্তুটা m2 এর উপর গিয়ে অ্যাটাক করে বা হিট করে, ঠিক আছে, ওই স্টেটটা যদি দেখি যে একটা নির্দিষ্ট সময় পর যদি আমাদের m1 ভরের বস্তুটা m2 ভরের উপর গিয়ে ধাক্কা খায়, হ্যাঁ, বা পতিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, মনে করো এই যে এই বস্তু দুইটা একে অপরকে গিয়ে এই যে ধাক্কা দিছে। ঠিক আছে, এই যে m1 ভরের বস্তু ছিল আমাদের এইটা, এটা ছিল আমাদের m1 ভরের বস্তু এবং এটা ছিল আমাদের m2 ভরের বস্তু, তাই না? এই যে এটা ছিল m2 এবং এটা ছিল আমাদের m কি 1। এখন যখন ধাক্কা দেয় বা সংঘর্ষে লিপ্ত হয় তখন আমরা কি দেখি? তখন আমরা দেখতাম যে তাদের বেগটা চেঞ্জ হয়ে যায়, বেগের চেঞ্জটা হয়ে তাদের বেগের যে ডিরেকশন ছিল সে ডিরেকশনও চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, ডিরেকশনে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জায়গাটায় মনে করো ধাক্কা খাইলো, এরপরে গিয়ে থার্ড স্টেটে কি হয়, থার্ড স্টেটে মনে করো যে এরা কোনো একটা বেগে পরিবর্তিত হয়ে যায় এবং এরা এই পরিবর্তিত বেগ নিয়ে পরবর্তীতে কি করতে থাকে, পরবর্তীতে এরা চলতে থাকে। তো এখানে তিনটা স্টেট। হ্যাঁ, এখানে কয়টা স্টেট? তিনটা স্টেট। এই যে মনে করো m1 ভরের বস্তুটা, আর এটা মনে করো আমাদের m2 ভরের বস্তুটা। ঠিক আছে, m2 ভরের বস্তুটা এবং m1 ভরের বস্তুটা এখন ওই u1 আদিবেগ থেকে চেঞ্জ হয়ে কি হয়েছে, মনে করো v1 বেগে গতিশীল এবং m2 ভরের বস্তুটা তোমার u2 থেকে চেঞ্জ হয়ে এবার v2 বেগে কি হয়েছে, গতিশীল। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে আমাদের তিনটা স্টেট। এটা হচ্ছে সংঘর্ষের সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে সংঘর্ষের মুহূর্তে, সংঘর্ষের কি বলতো মুহূর্তে, তাই না? মুহূর্ত বানানো হচ্ছে কিনা আমি জানি না। আর এটা হচ্ছে সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে বা পর। তাহলে দেখো
আমরা লাস্ট ক্লাস থেকে কিন্তু একটা জিনিস জানছিলাম। কি জানছিলাম মনে আছে? যে ভরবেগের সংরক্ষণ সূত্র এবং ভরবেগের শক্তি সংরক্ষণ সূত্র। আমরা যদি একটা প্রথমটা লিখি যে ভরবেগের সংরক্ষণ সূত্র সূত্র হতে পাই, কি পাইছিলাম আমরা বলতো? আমরা দেখছিলাম না যে সংঘর্ষের পূর্বে মানে এই যে মনে করো সংঘর্ষের পূর্বে কোনো বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টির কি হয়? সমান হয়। দ্যাট মিনস হচ্ছে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, তাই না? এটাই তো আমরা দেখছিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র হতে। আর আর ভরবেগের ভরবেগের শক্তির সংরক্ষণ থেকে আমরা কি পাই? শক্তির সংরক্ষণ সূত্র হতে পাই, কি পাই বলো তো? পাই হচ্ছে সংঘর্ষের পূর্বে কোনো সিস্টেমে যে টোটাল গতিশক্তি থাকে সেটা সংঘর্ষের পূর্বের টোটাল গতিশক্তির কি থাকে? সেম থাকে না? যেমন ধরো সংঘর্ষের আগে কি ছিল প্রথম বস্তুর ক্ষেত্রে? হাফ m1u1 হোল স্কয়ার। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হাফ m2u2 হোল স্কয়ার। সংঘর্ষের পর কি হয় প্রথম বস্তুর ক্ষেত্রে? হাফ m1v1 হোল স্কয়ার। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হাফ m2v2 হোল স্কয়ার। বুঝছি না? আমরা যদি উভয় আমরা যদি উভয় সমীকরণ থেকে মনে করো যে হাফ কে বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? m1 সরি m1u1 হোল স্কয়ার প্লাস m2u2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m1v1 হোল স্কয়ার m2v2 হোল স্কয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা উভয় সমীকরণ থেকে হাফ কমন নিতে আর হাফ দিয়ে ভাগ করে দিছি। ঠিক আছে? এখন দেখো আমি যদি m1 গুলাকে একসাথে রাখি, মনে করো m1u1 হোল স্কয়ার মাইনাস m1v1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m2v2 হোল স্কয়ার মাইনাস m2u2 হোল স্কয়ার। বুঝছি না? বুঝছি। এখন আমরা যদি m কমন নিই, m কমন নিলে কি থাকে? m1u1 হোল স্কয়ার মাইনাস v1 হোল স্কয়ার এরপরে কি m2v2 হোল স্কয়ার মাইনাস u2 হোল স্কয়ার। বুঝছি না? আমরা কি এটা কোনো একটা সমীকরণ দিয়ে দিই। আচ্ছা, সমীকরণ আগে আমরা যদি এখানেও সেম কাজটা করতাম, প্রথমটার ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে যদি আমরা এই কাজটা করি, m1 দেখে একসাথে রাখি, m1 মাইনাস কি m1v1, এক্ষেত্রে কি হবে? m2v2 মাইনাস m2u2। এখান থেকে যদি আমরা m1 কে একসাথে রাখি তাহলে কি পাইতাম? v1 মাইনাস v1। এখান থেকে কি পাইতাম? m2v2 মাইনাস সরি v2 মাইনাস u2, তাই না? এই যে u2। তো আমি এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন রাখতাম, এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন রাখি, এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশনে রাখতে পারি না? পারি। এখন কি করব? এখন কি করব? এখন যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনটা ভাগ করি, সাপোজ আমরা এখন 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন ভাগ করব। 1/2। ঠিক আছে? 1 নং 2 নং ভাগ করলে কি হয়? 1 নং আছে এখানে m1 হবে, m1। 1 নং 2 নং ভাগ করলে কি হবে? m1 u1 মাইনাস v1 u1 মাইনাস v1 ইজ ইকুয়াল টু, আচ্ছা ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই হবে হচ্ছে m1 u1 হোল স্কয়ার মাইনাস কি v1 হোল স্কয়ার, তাই না? ইকুয়াল টু কি লিখবো? m2 v2 মাইনাস u2, আর m2 নিচে থাকবে, এখানে কি থাকবে? v2 হোল স্কয়ার মাইনাস u2 হোল স্কয়ার। বুঝছি? ওকে, এবার দেখো সব m1 m2 কাটাকাটি চলে যাচ্ছে, উপরে থাকে শুধু u1 মাইনাস v1, নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাই না? এখানে কি লিখবো আমরা? u1 প্লাস v1 u1 মাইনাস v1, তাই না? ওকে, এরপর এখান থেকে কি লিখবো?
এখান থেকে কি লিখবো, v2 মাইনাস u2। আর এখানেও সেম ভাবে আমরা লিখবো হচ্ছে v2 প্লাস u2 আর v2 মাইনাস u2, তাই না? এখন আমরা যদি কাটাকাটি করি, মনে করো এটা এরা কাটা যাবে, এ কাটা যাবে, এ কাটা যাবে, এ কাটা যাবে, আর এ কাটা যাবে। তাহলে বাকি থাকে কারা? বাকি থাকে হচ্ছে 1/u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু 1/v2 প্লাস u2। ওকে, আমরা যদি একটু এই পাশে লিখি, এই পাশে যদি লিখি তাহলে কি থাকে বলতো? থাকে হচ্ছে v1 প্লাস u1 ইজ ইকুয়াল টু v2, মানে u2 প্লাস v2 বা v2 প্লাস v2। এখান থেকে মনে করো আমরা v1 কে রেখে বাকি সবকিছুকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, u2 প্লাস v2 মাইনাস u1, তাই না? এবং এটাকে আমরা একটা ইকুয়েশন বলতে পারি, আরেকটা ইকুয়েশন বলতে পারি। ওকে, এই ইকুয়েশন থেকে তুমি কি বুঝতেছো বলো তো? এই যে এই থার্ড ইকুয়েশনটা থেকে কি বোঝা যায়? থার্ড ইকুয়েশন থেকে বোঝা যায় যে সংঘর্ষের আগে এবং পরে, সংঘর্ষের আগে এবং পরে কোনো বস্তুর যে পরিমাণ বেগ থাকে, ঠিক আছে, সংঘর্ষের পরে তো v1, তাই না? সংঘর্ষের পূর্বে u1। তো এই v1 আর u1 যোগ করে তুমি যা পাবা, দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে কিন্তু কি দেখা যাচ্ছে, যে সংঘর্ষের আগে পরে দুটা বেগ যোগ করলে এবং এদের উভয়ের বেগ সমান হচ্ছে, তাই না? তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, সংঘর্ষের পূর্বে এবং পরে কোনো বস্তু দ্বয়ের কি সেম থাকে, ভরবেগটা সংরক্ষিত থাকে। এটা কিন্তু এই লাইন থেকেও বোঝা যায়। ঠিক আছে, তুমি যদি উভয় জায়গায় এম দিয়ে গুণ করো, m1 বা m2 দিয়ে গুণ করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখবে যে ভরবেগ সংরক্ষিত থাকতেছে। ওকে, এখন দেখো এই 3 নাম্বার ইকুয়েশনটায়, মানে এই যে 3 নাম্বার ইকুয়েশনটা, 3 নং এর মান, এর মান 3 নং এর মান আমরা কই বসাবো? 3 নং এর মান আমরা কই বসাবো? 3 নং এর মান আমরা বসাবো হচ্ছে এই যে দুইটা ইকুয়েশন আমরা লিখছি না, 1 নাম্বার এবং 2 নাম্বার, এই যে কোনো একটাতে বসাই দিই। মনে করো 1 নাম্বারে বসাবো, 1 নং এ বসাই, 1 নং এ বসাই, তাই না? v1টা কি? v1 হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে, v1টা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে আহ শেষ বেগ আর কি, তাই না? তো আমরা 3 নং এর মানটা 1 নং এ বসাবো, 1 নং এ বসাই, কি হয় দেখো, m1 u1, এই যে মাইনাস v1 এর মানটা এখন বসাবো, এখানে আমরা একটা সেকেন্ড ব্রেকেট দিই, এটা হয় m1, সেকেন্ড ব্রেকেট দিলাম, তো u2 প্লাস v2 মাইনাস v1, দেখছো v1 এর মানটা বসাইলাম, ব্রেকেট ক্লোজ। এখানে কি হবে, m2 v2 মাইনাস u2। ওকে, এরপর কি বলবো? এরপর লেখা যায় হচ্ছে m1 u1 মাইনাস, সরি 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 সরি, আমরা যদি ভিতরে হিসাব করে ফেলি, মনে করো u1 মাইনাস u2 মাইনাস v2 মানে প্লাস u1, তাই না? এরকমই কিন্তু আসে, m2 v2 মাইনাস u2। ওকে, এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখতে পারি দেখো যে m1 u1 মাইনাস m1 u2, জাস্ট গুণ করতেছে, হ্যাঁ, m1 v2 প্লাস আবার m1 u1 ইজ ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। ওকে, এখন দেখি তো কিছু কাটাকাটি যায় কিনা, কাটাকাটি গেলে তো ভালো হইতো, কিন্তু দেখি কিছু কাটাকাটি যাচ্ছে না, কিছুই কাটাকাটি যায় না। এখন মনে করো আমরা যদি এক কাজ করি, যে আহ যদি আমরা এরকম ভাবে একটা কাজ করি, যে কি করব, m1 v2 কে রাখবো, ঠিক আছে, m1 v2 কে রাখবো, m1 v2 কে রেখে m1 u1, এখানে 2m1u1 চলে আসছে, লিখে ফেলি 2m1u1 মাইনাস m1u2 মাইনাস m1v2 ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমরা এভাবে রাখি। তারপরে উম যদি আমরা এই কাজটা করি, যে মনে করো m1 আর v2 কেটা রেখে, m1 আর v2টাকে এক পাশে রাখবো, তাহলে তাহলে চেঞ্জ করি, দেখো m1
v2টাকে রাখবো, রেখে মানে এক পাশে নিয়ে যাব আর বাকি সবকিছু আমরা অন্য পাশে নিয়ে আসবো। 2m1u1 মাইনাস m1u2 মাইনাস m2 v2 মাইনাস u2, তাই না? আমরা এখন এখান থেকে যেটা বের করবো সেটা হচ্ছে v2 এর মান। হুম, আচ্ছা ওয়েট, আমাদের যেহেতু v2 লাগবে, আমরা হচ্ছে v2টাকে এক পাশে নিয়ে আসি, সব মুছে 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 মুছে, সরি সরি সরি, ওয়েট, ওকে, আমরা হচ্ছে v2টাকে এক পাশে রাখবো। m2v2 আর এই m1v1টাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হয়, প্লাস m1v2, তাই না? হ্যাঁ, তাহলে এবার হচ্ছে গিয়ে আমরা মনে করো 2m1u1 মাইনাস m1u2, আর হচ্ছে কি বাকি থাকে, কি বাকি থাকে ওইখান থেকে প্লাস হচ্ছে গিয়ে তোমার m2u2 চলে আসলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে v2টা কমন নিব, v2টা কমন নিলে m1 প্লাস m2 আমরা আবার পাই। আর এখান থেকে কি কি থাকে, এখান থেকে থাকে হচ্ছে আমাদের 2m1u1 m1u1 মাইনাস m1u2 m2u2। তো v2টাকে আমরা যদি রাখি, v2টাকে যদি আমরা রাখি v2টাকে আমরা যদি রাখি ব্যাপার সব কিছুকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, কি থাকে, 2m1u1 মাইনাস m1u2 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখছো, অনেক বড় একটা সূত্র, অনেক বড় একটা সূত্র, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু ছোট করে ফেলা যায় একটা ট্রিক্স এর মাধ্যমে, ঠিক আছে? কিভাবে ট্রিক্স এর মাধ্যমে ছোট করা যায়, মনে করো আমরা যদি লিখি এর পরের লাইনে যদি লিখি, দেখো v2 ইজ ইকুয়াল টু তোমার m1 প্লাস m2, ঠিক আছে, 2 ইন্টু m1 ইন্টু u1, আমরা যদি একটা মাইনাস দিই বা প্লাস দিই, মনে করো প্লাস দিছি, প্লাস দিয়ে m1 প্লাস m2 কে যদি আবার এদিকে নিয়ে যাই, আর ওখানে যদি আমরা u2 কে কমন রেখে m2 মাইনাস m1 লিখি, দেখো তো ঠিক থাকে কিনা সবকিছু, সবকিছু কিন্তু ঠিক থাকে। মানে আমরা এই m1 প্লাস m2টাকে 2m1u1 এর মানে 2m1u1 এর সাথে একবার রাখছি, আর এই m1 প্লাস m2 থেকে আবার এই দুইটা থেকে, এই যে এটা থেকে u2 কমন নিছি, u2 কমন নিয়ে m2 মাইনাস m1 লিখে দিছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ভি টু বের করার সূত্র, বা ভি টু বের করার, যে আমরা যখন সংঘর্ষে লিপ্ত হয় দুইটা বস্তু, তখন এই যে ভি2টা ছিল না, এই ভি2টা কত আমরা বের করতে চাচ্ছিলাম, আর ভি1 এর মান কত এটাও বের করব। তো এই দুইটা যেহেতু বের করতে চাই, তো এই ভি2 এর মানটা যদি আমি এরকম এক নাম্বার ইকুয়েশনে বসাই, সরি ভি1 এর মানটা বসাই, তাহলে আমরা এরকম ভাবে ভি2টা পেয়ে যাই। তো এটা কিভাবে মনে রাখবো, এটা মনে রাখবো হচ্ছে যে মানে যার বেগ বের করতে চাচ্ছি, মানে দ্বিতীয় বস্তুর বেগ, তাই না? দ্বিতীয় বস্তুর বেগ বের করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে এই কিভাবে লিখবো, যে m1 প্লাস m2 দুইটা ভগ্নাংশ আসবে, প্রথমত দুইটা ভগ্নাংশ থাকবে, এর মধ্যে হরের মধ্যে দুইটা বস্তুর অলওয়েজ যোগ থাকবে, দুইটা বস্তু অলওয়েজ যোগ থাকবে। এখন দেখো m2 থেকে পরেরটার ক্ষেত্রে চিন্তা করি, যে এটার ক্ষেত্রে m2 মাইনাস m1, তাই না? মানে m1টাকে আমি নেগেটিভ করে দিচ্ছি, m2টা আমি যার বেগ বের করব, মানে সেকেন্ড বস্তুর বেগ বের করতেছি, তাই না? তো সেকেন্ড বস্তুটাকে তুমি আগে রাখবা, মানে m2 কে আগে রাখলাম, m2 কে আগে রেখে আমি m1টাকে মাইনাস করছি, যেহেতু আমি m1টাকে মাইনাস করে দিছি, তাহলে এর মানে প্রথমে যে ভগ্নাংশ ইউজ করবো ওইখানে আমরা একটা, যেহেতু আমরা m1টাকে নেগেটিভ করে দিলাম বা মাইনাস করে দিলাম, একটা বাদ দিয়ে দিচ্ছি, এটা মনে রাখার বই আর কি। তো প্রথম যে জায়গাটাতে থাকবো আমরা, প্রথম ভগ্নাংশটাতে আমরা দুইটা m1 একসাথে রাখবো, মানে m1 প্লাস m1 তো 2m1, তাই না? তো এখানে আমরা একটা m1 কে এক্সট্রা করে রাখছি, মানে এই যে ব্যাপারটা কিন্তু এরকম ছিল না, যে m1 প্লাস m1 যদি বলো, এখান থেকে একটা মাইনাস করছো, এখান থেকে একটা প্লাস করে দিছো, তো একটা m1 যদি তুমি প্লাস করে দাও, তাহলে কি ব্যাপারটা 2m1 হয়ে যায় না, 2m1 হয়ে যায় না, ওইটাই আর কি। তো একটার সাথে তুমি m1 মাইনাস করে দিছো, তার মানে তুমি এখানে পেয়ে গেছো হচ্ছে একটা m1 এক্সট্রা, 2m1, আর যার ক্ষেত্রে আমরা বেগ বের করতেছি তার বেগটা সেকেন্ড ভগ্নাংশের মধ্যে থাকবে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমি যদি এখন অনুরূপ ভাবে বলি, অনুরূপ ভাবে যদি V1 বলি, তাহলে কি হবে? প্রথমত দেখো, এই যে এবার V1 কিভাবে বের করি, এইভাবে তোমরা সকলে বের করবা। মনে করো যে দুইটা ভগ্নাংশ আসবে। প্রথমত এই যে মনে করো দুইটা ভগ্নাংশ লিখবা, এবং ভগ্নাংশের যে হরটা থাকবে, হরে দুইটা বস্তু নরমালি যোগ থাকবে, ঠিক আছে? দ্বিতীয় ভগ্নাংশের আগে একটা প্লাস দিবা। দেখো কার বেগ বের করতেছি? প্রথম বস্তুর বেগ বের করতেছি। তো প্রথম বস্তুর বেগ বের করতেছি মানে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের প্রথমে প্রথম বস্তুটাকে নিবা, এই যে M1 নিলাম, নিয়ে M2 টাকে মাইনাস করবা। যেহেতু M2 কে আমি মাইনাস করে ফেলছি, এই যেহেতু কান্নাকাটি করবে, সেক্ষেত্রে আমাকে প্রথম ভগ্নাংশের লব হিসেবে ওই M2 টাকে 2টা দিয়ে দিব। দিয়ে দিয়ে এখানে আমি M2 লিখছি না, এখানে হবে আমাদের U2, আর U1 বাকি থাকে, U1 টা এখানে চলে আসবে। ঠিক আছে? এটা মনে রাখার কিন্তু ওয়ে খুব ইজি, যে দ্বিতীয় ইকুয়েশন মানে সরি দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যাকে বের করতেছি তাকে আগে রাখবো। প্রথম বস্তুর ক্ষেত্রে বেগ বের করতেছি, তার মানে প্রথম বস্তুর ভরটাকে আমরা আগে রাখলাম, এবং যে দ্বিতীয় বস্তুটা আছে তার ভরটাকে মাইনাস করলাম। যেহেতু মাইনাস করে ফেলছি, তার মানে একটা ব্যালেন্সের ব্যাপার স্যাপার চলে আসছে, যে একটাকে অলরেডি বাদ দিয়ে দিছি। তো ব্যালেন্স করার জন্য দুইটা একসাথে যোগ করে আমরা তাকে প্রথম ভগ্নাংশের লব হিসেবে রেখে দিলাম। রেখে দিয়ে দেখো এখানে 2M2 লিখছি না, এই যে 2, এখানে 2 মানে হচ্ছে এখানে প্রথমে আসবে আমাদের U2। যেহেতু U2 ইউজ হয়ে গেছে, সে পরেরটা লিখবে U1। বুঝতে পারছি? তো মনে রাখার ওয়ে, মনে রাখার ওয়ে যদি বলে দেই, মানে 1 নম্বরে করবা কি, দুইটা ভগ্নাংশ লবে ভরদ্বয়ের যোগফল, ভর দুটির কি করবা, যোগ করবা, যোগফল। 3 নম্বর কি হবে, যার বেগ বের করব করব দ্বিতীয় ভগ্নাংশে তার ভর আগে লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হরে, তাই না? দ্বিতীয় ভগ্নাংশের হরে তার ভর আগে লিখবো, অন্য ভর মাইনাস করব, মাইনাস করব। 5 নম্বরে কি, 5 নম্বরে হচ্ছে যেহেতু মাইনাস করছি, মাইনাস করেছি, প্রথম ভগ্নাংশে দ্বিগুণ বা 2 গুণ ইউজ করব। 6 নম্বরে কি, প্রথম ভগ্নাংশে যার ভর লবে, লবে আমি যার ভর ইউজ করছি তার আদিবেগ দ্বারা গুণ। দেখছো? ইজি না? জাস্ট এই এই সূত্র দুইটা বাসায় অনেকবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে দেখবে যে হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে আরেকবার লেখা দেই। মনে করো ভি ওয়ান বের করবা। দেখো প্রথমত দুইটা ভগ্নাংশ আসবে, এবং দুইটা ভগ্নাংশ ভগ্নাংশ আসবে না, এই দুইটা ভগ্নাংশকে তোমরা লিখে এদের হরে ভর দুটা একসাথে যোগ করবা, ঠিক আছে, বা সমষ্টি করবা। লিখে যে এখানে একটা প্লাস দিবা, দিয়ে যার ভর বের করতেছি, এ মানে V1, তার মানে কি, প্রথম বস্তুর বেগ বের করতেছি, তাই না? প্রথম বস্তুর বেগ বের করতেছি, তাহলে প্রথম বস্তুর ভর লিখবা আগে, লিখে দ্বিতীয় বস্তুর ভর মাইনাস করবা। যেহেতু দ্বিতীয় বস্তুর ভরকে মাইনাস করে দিচ্ছি, তার মানে প্রথম অংশের লবে তাকে এক্সট্রা করে 2 গুণ করে দিলাম। এবং এই যে M2 না, তার মানে এখানে আসবে U2, এবং এখানে আসবে আমাদের U1। দেখছো? এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ, সরি বেগের সূত্র হয়ে গেল। V2 কিভাবে হবে? V2 হবে হচ্ছে সেম, দুইটা ভগ্নাংশ আসবে, এবং দুইটা ভগ্নাংশ আসবে, তাই না?
দুইটা ভগ্নাংশের আসবে এবং তাদের হরে ভগ্নাংশ দুইটার হরে কি করবা, বস্তু দুইটার ভর নরমালি যোগ করবা, করার পরে দুটোর আগে এরকম প্লাস দিবা, যার বেগ বের করতেছি তার ভর সামনে বসবে, যে m2 বসতো একটা m1 মাইনাস করব, যেহেতু মাইনাস করছি m1 কে তার মানে আমরা এখানে দুইটা m1 একসাথে দিয়ে দিব, m1 যেহেতু তার মানে এখানে এক্সট্রা করে কি আসবে, u1 আসবে, আর এখানে একটা u2 আসবে। দেখছো, ইজি কিন্তু, জাস্ট তোমরা কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করবা তাইলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুইটার মাধ্যমে মূলত আমরা যে v1 আর v2 কিন্তু পেয়ে গেছি। এই দুইটা বেগের মাধ্যমে আমরা সংঘর্ষে লিপ্ত হওয়ার পর বস্তুদ্বয় কি পরিমাণ বেগ চেঞ্জ করে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। তো এই পর্যন্ত গেল আমাদের এই স্লাইডটা, নেক্সট স্লাইডে হচ্ছে আমরা পড়ব। ওকে, সো এরপরের টপিকটা হচ্ছে আমাদের কপিকল বা পুলি নিয়ে কথাবার্তা হবে। তো কপিকল বা পুলি হচ্ছে একটা সিস্টেম, প্রথমত যে সিস্টেমের মাধ্যমে আমরা কোনো ভার উত্তোলন করতে পারি কিংবা ভারকে নামাতে পারি। তো ভার কিংবা কোনো বস্তু উঠানামার ক্ষেত্রে মূলত আমরা কপিকল বা পুলি ইউজ করে থাকি। তো দেখো, এই যে একটা সিস্টেম আমি এঁকে রাখছি বা পাশে দুটো ছবি দিয়ে রাখছি, এগুলো মানে হচ্ছে মূলত যে প্রথমত এটা একটা সিস্টেম, এই সিস্টেমটার নামই হচ্ছে মূলত কপিকল। ঠিক আছে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই হচ্ছে মূলত একটা কপিকল। যে কপিকলে মূলত একটা রশি থাকে কিংবা একটা সুতা থাকে। হুম, এবং এই সুতার মধ্যে দুই বা ততোধিক বল, বল মানে বলতে বোঝাতে যাচ্ছে যে কোনো একটা বস্তু, ফুটবল বা ওই টাইপের যে বলগুলো আছে আর কি, এরকম কোনো বল বা বস্তু বা কোনো ভার, এগুলা আমরা আটকায় দিই। ঠিক আছে, আটকানো অবস্থায় থাকে। এবং যদি কোনো কারণে কোনো একটা বস্তু থেকে আরেকটা বস্তুর ভার বেশি হয়ে যায়, তখন সেক্ষেত্রে ওই পুরো ব্যবস্থাটার মধ্যে একটা গতির সৃষ্টি হয়, এবং এই গতিটার মাধ্যমে মূলত ওই সিস্টেমটার মাধ্যমে একটা ত্বরণ ক্রিয়েট হয়। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই সিস্টেমটার মধ্যে কোনো ধরনের গতির সৃষ্টি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই মানে সিস্টেমটা কিসে থাকে বলতো, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম অবস্থার মধ্যে থাকে। তো যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত যদি আমি এই ব্যবস্থাটা নিয়ে একটু কথাবার্তা বলি, যে এই ব্যবস্থার মধ্যে কি আছে, মনে করো প্রথমে আছে আমাদের এইখানে একটা m1 ভরের বস্তু, একটা m2 ভরের বস্তু এবং একটা m3 ভরের বস্তু। এরকম তিনটা বস্তু আমার কাছে দেওয়া আছে, এবং এই তিনটা বস্তুই দেখো এই যে কমলা কালারের একটা সুতা বা রশি এটার সাথে আটকে আছে। ঠিক আছে, এখন সমস্ত ক্ষেত্রে, যেই ক্ষেত্রেই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কোনো একটা বস্তুর ভর যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওজন বের করতে পারি না, এবং ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করে না বলো, এই যে। তো m1 ভরের বস্তুর ক্ষেত্রে ওজন নিচের দিকে কাজ করতেছে, যদি আমরা তাকে w1 বলি, w1 ইজ ইকুয়াল টু কি, m1 g। m2 ভরের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে ভর নিচের দিকে কাজ করতেছে, তো আমি তাকে কি বলতে পারি, w2 ইজ ইকুয়াল টু কি, m2g। এবং m3 ভরের বস্তুটার ক্ষেত্রেও কি, নিচের দিকে ওজন কাজ করতেছে, w3 দ্যাট ইজ কি, m3g। মনে করো এই পর্যন্ত আমরা জানলাম। কোনো কারণে যদি এরকমটা হয় যে মনে করো আমাদেরকে যে m3 বস্তুটা দিছে, সাপোজ m3 ভরের বস্তুটার যে ভর আছে সেটা m2 ভরের বস্তুটা থেকে সামান্য বেশি বা কিছু বেশি, কিছু বেশি বা একটু বেশি, মানে বেশি এক কথায়। মনে করো m3 বস্তুর ভর যদি 10 কেজি হয়, তাহলে m1 হবে এখানে, m1 ভরের বস্তু হবে সেক্ষেত্রে মনে করো যে 8 কেজি। যদি এরকম 2 কেজির ডিফারেন্স থাকে বা কোনো একটা পার্থক্য থাকেই, তখন আমরা যেটা করি, কি হয় বলতো, এই সিস্টেমটার মধ্যে তখন কি হবে, দেখো m3 ভরের বস্তুটা যেহেতু ভর বেশি, তার মানে তার ওজনও বেশি হবে। তার মানে কি, তার মানে 3 নাম্বার বস্তুর যে ওজন সেটা 1 নাম্বার বস্তুর ওজনের থেকে বেশি হবে। যখন আমাদের ওজনটা 3 নাম্বার বস্তুর বেশি হয়ে গেছে, তখন আলটিমেটলি কি হবে বলতো, এই বস্তুটা নিচের দিকে যাওয়া শুরু করবে না, নিচের দিকে যাওয়া শুরু করবে না, নিচের দিকে যাওয়া শুরু করবে। এট দ্য সেম টাইম যেহেতু সবাই সুতার মাধ্যমে কানেক্টেড, তো 1 নাম্বার যে বস্তুটা ছিল সেটা উপরের দিকে যাওয়া শুরু করবে না এখন, কারণ কি সুতা এখানে নিচে নামতেছে 3 নাম্বার বস্তুর ক্ষেত্রে, আর 1 নাম্বার বস্তুর ক্ষেত্রে সুতা এখন কি উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়া মানে কি, যদি m1 ভরে বস্তুটা কানেক্টেড, সে উপরের দিকে চলে যাবে।
তো যেহেতু উপরের দিকে যাচ্ছে আর M3 বলের ক্ষেত্রে নিচের দিকে নামতেছে, তার মানে এই সামগ্রিকভাবে সুতাটা বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে, মানে প্রবাহিত না মানে মুভমেন্ট করতেছে, গতিশীল হয়ে গেছে, তাই না? তার মানে কি M2 ভরের বস্তুটা এখন আমাদের বাম থেকে ডানের দিকে গতিশীল হয়ে গেল। এই যে বারবার গতিশীল বা গতির কথা বলতেছি, তো যেখানেই গতি ক্রিয়েট হয় সেখানেই ত্বরণ ক্রিয়েট হয়, তাই না? তারপরে আমরা বলতে পারি যে M3 ভরের বস্তুটা যে ত্বরণে নিচে নামবে, M1 ভরের বস্তুটা সেই ত্বরণে উপরে উঠবে, এবং M2 ভরের বস্তুটা সেই ত্বরণেই বাম থেকে ডানের দিকে যাওয়া শুরু করবে। মনে করলে এই পর্যন্ত হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমরা টান বলের কনসেপ্ট জানি না। টান বল কি ছিল বলো তো? মনে করো যে কোন একটা বস্তু একটা অবলম্বনের দিকে যদি এরকম ভাবে আটকায় থাকে, তখন এই বরের বস্তুটা যদি এম ভরের হয় তখন তার ওজন তো নিচের দিকে কাজ করে না, এই যে এম জি পরিমাণ কাজ করতেছে। তো এই বস্তুটার দিকে যদি এম জি ভরের বস্তুটা, মানে এম ভরের বস্তুটার যে ওজন এম জি, সেটাই যদি কাজ করতো এই বস্তুর উপরে, তার মানে কি হতো, এই সুতাটা ছিঁড়ে যেত না? যদি একটা সুতা হইতো, সুতা ছেড়ে বস্তুটা নিচের দিকে ড্রপ করতো, কিন্তু কখনো করে না। আমরা যখন কোনো একটা অবলম্বনে একটা সুতার মাধ্যমে কোনো একটা বস্তুকে আটকায় দেই, দেখি যে সেটা সেই জায়গায় স্থিতিশীল অবস্থায় আছে, স্টেবল থাকে। কেন থাকে? কারণ এই যে এমজি ওজনটা, ওজন তো কাজ করতেছে অলরেডি নিচের দিকে, কিন্তু এই এমজি এর সমপরিমাণ কোন একটা ফোর্স কিন্তু তার বিপরীত দিকে ক্রিয়ারত থাকে। ক্রিয়ারত থাকে বিধায় ওই যে বিপরীত দিকে একটা বল ক্রিয়ারত থাকে, ওই বলের মানটা আর এই এমজির মানটা সেম হয়। সেম হয় বিধায় কিন্তু তারা একে অপরের বলটার মানকে নাকচ করে। নাকচ করে দেয় বিধায় কিন্তু আমাদের পুরা সিস্টেমটা স্টেবিলিটি অর্জন করে বা স্থিতিশীল অবস্থায় থাকে। যদি ওই অপোজিট দিকে বলটা কাজ না করতো তাহলে কি হইতো, ওই সুতাটা ছিঁড়ে আমাদের বস্তুটা কি করতো, নিচের দিকে পড়ে যেত। কিন্তু বাস্তবে এটা কখনো দেখা যায় না, কারণ প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমাদের নিউটনই বলে গেছে। ঠিক আছে? তো দেখো এই যে এখন আমাদের কাছে M1 বস্তু আছে, M3 বস্তু আছে, এই বস্তুরও তো ওজন কাজ করতেছে, তার মানে কি এর অপোজিট দিকে কোন একটা বল কাজ করতেছে, এবং সেই বলটাই হবে হচ্ছে আমাদের এই যে সুতা ইউজ করছে, যেহেতু আমাদের এই সুতার ক্ষেত্রে একটা বল কাজ করবে অপোজিট দিকে, সেটাকেই বলা হচ্ছে সুতার টান বল। সুতার টান বল, এবং টান বলকে আমরা প্রকাশ করি টি দিয়ে। ঠিক আছে? যেটাকে বলে আমরা টান বল বলি, টি কে, বা টেনশন ফোর্স। ওকে? এই টান বলটা আমাদের এই W3 ওজনের বিপরীতে কাজ করবে। ঠিক আছে? এটাকে যদি আমরা টি থ্রি বলি, তাহলে দেখো M1 বস্তুর ক্ষেত্রে কিন্তু সেম ভাবে W1 ওজনের বিপরীতে আমাদের একটা টেনশন ফোর্স ক্রিয়েট হবে। এই টেনশন ফোর্সটাকে আমরা T1 বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এই যে টান বল আমাদের দুই দিকেই কাজ করতেছে, তাই না? আমাদের M1 বহরের অপোজিটেও কাজ করতেছে T1 পরিমাণ টান বল, এবং W3 ওজনের বিপরীতেও T3 পরিমাণ টান বল কাজ করতেছে। তাহলে আমাদের অবশ্যই থাকে কিন্তু M2 ভর। তো M2 ভরের উপর একটা টান বল কাজ করবে, তাই না? M2 ভরের উপর একটা টান বল কাজ করবে। দেখো এই টান বলটা কোন দিক থেকে কোন দিকে কাজ করে, আমাদের পুরো সিস্টেমটা রান করতেছে কোন দিকে, বাম দিক থেকে ডান দিকে, তাই না? বাম দিক থেকে ডান দিকে কাজ করতেছে। তার মানে আমাদের পুরো সিস্টেমটা যেহেতু বাম দিক থেকে ডান দিকে কাজ করতেছে, তাহলে এই সুতাটার উপর M2 ভরের উপর সুতার টান বলটা তাহলে কাজ করবে হচ্ছে, এই কাজ করবে এই দিকে, এই কাজ করবে এই দিকে, তাই না? এবং এই যদি এইদিকে কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা এইকে কি বলতে পারি, যদি আমরা একে টি টু বলি, তাহলে টি টুটা কোন দিকে কাজ করতেছে, এই বাম দিক থেকে ডান দিকে কাজ করতেছে। অবশ্যই, কারণ আমাদের এই বস্তুটা কোন দিকে ক্রিয়াশীল, বস্তুটা আমাদের কিন্তু কোন দিকে ক্রিয়াশীল বলতো, বস্তুটা আমাদের বাম দিক থেকে ডান দিকে ক্রিয়াশীল। এবং এট দ্য সেম টাইম এই এম টু ভরের বস্তুটা যেহেতু ডান দিকে ক্রিয়াশীল অবস্থায় আছে, ডান দিকে ক্রিয়াশীল অবস্থায় আছে, তার মানে আমাদের এই ক্ষেত্রে টান বলটা কিন্তু এই বাম দিক থেকে ডান দিকেই কাজ করবে, তাই না? এটাকে আমরা T2 যদি প্রাইম বলি, বাম দিক থেকে ডান দিকে কাজ করতেছে। তো এই পুরো সাম্যাবস্থা, সরি, এই পুরো সিস্টেমটার ক্ষেত্রে কিন্তু আমাদের এ ত্বরণ ক্রিয়েট হওয়ার কারণেই কিন্তু আমাদের এতগুলো টান বলের কাজ চলে আসতো, তাই না? তো টান বল চলে আসছে আমাদের অনেকগুলা, T1, T2 প্রাইম, T3। আমরা বুঝতে পারছি না যে কোন টান বল কোন দিকে কেন কাজ করতেছে, তাই না? বুঝতেছি না। দেখো এই যে T3, এই যে T3 আর T2 প্রাইম, এদের দিক সেম না? এদের দিক কিন্তু সেম। সো ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি দুটা দিক সেম পাই, এরকম একটা দিক এরকম একটা দিক পাই, তখন আমরা কি বলতাম, তারা একে অপরকে নাকচ করে দেয় যদি সমপরিমাণ বল কাজ করে, সেক্ষেত্রে নাকচ করে দেয়, তাই না? আচ্ছা, তো আমরা যদি এই পুরো ব্যাপারটাকে একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করি যে কি হচ্ছে এখানে,
যদি একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করি, দেখো এই m1 ভরের বস্তুর ক্ষেত্রে দেখো, m1 ভরের বস্তুর ক্ষেত্রে আমাদের ত্বরণ কাজ করতেছে উপরের দিকে, তার মানে আমাদের বস্তুটা উপরের দিকে ধাবমান। উপরের দিকে ধাবমান মানে হচ্ছে উপরের দিকে আমাদের ফোর্সের মানটা বেশি। নিচের দিকেও ফোর্স কাজ করতেছে W1, উপরের দিকেও কাজ করতেছে T1। আবার উপরের দিকে বস্তুটা গতিশীল হয়ে গেছে এ ত্বরণের কারণে, তাহলে উপরের দিকে সামগ্রিক বলটা বেশি। তার মানে আমরা যদি এখানে লিখি যে এফ নেট, এফ নেট সামগ্রিক বলটা কি এম এ না, এই এম এ বলেই তো আমাদের পুরো সিস্টেমটা আগাচ্ছে এ ত্বরণে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এফ নেট হচ্ছে T1 মাইনাস M1G ইজ ইকুয়াল টু এম এ। এটা আমরা বলতে পারি না? এটা আমরা বলতে পারি কিনা যে T1 মাইনাস M1G। T1 কেন আগে লিখতেছি, কারণ আমাদের M1 ভরের বস্তু উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে T1 বল কাজ করতেছে, তো যেই দিকে আমাদের কোনো বস্তু অগ্রসর হয় সেদিকে অবশ্যই ফোর্সের মানটা, সেদিকে প্রভাব বেশি। তো যেদিকে বেশি প্রভাব থাকে আমাদের কোনো বস্তু কিন্তু ওই দিকেই ধাবমান হয়, তাই না? তো এই যে T1টা এই জন্য আমরা আগে লিখছি। এখান থেকে আমরা T1 এর মান বের করতে পারবো না? T1 এর মানটা কি হবে, T1 ইজ ইকুয়াল টু MA প্লাস M1G ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ, আর কিছু লেখা যায় না এর থেকে, MA প্লাস M1G। তো এটাই কিন্তু আমাদের T1 এর মান। বুঝতে পারছি? এটাই কিন্তু আমাদের কিসের মান, এটাই কিন্তু আমাদের T1 এর মান। বুঝছো? ওকে। এরপর দেখো 3 নাম্বার বস্তুর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এফ নেট থাকবে, এফ নেট থাকবে, এবং এই এফ নেটটা কি এম এর সমান হবে, তাই না? এম এর সমান হবে। এক্ষেত্রে আমরা কি T1 কে আগে লিখবো, সরি T3 কে আগে লিখবো? দেখো আমরা কি T3 কে আগে লিখবো না। কেন? কারণ W3 কে আগে লিখবো কেন, কারণ W3 কে আগে লেখার কারণ হচ্ছে আমাদের সমগ্র সিস্টেমটা এখন M3 বস্তুর ক্ষেত্রে নিচের দিকে ধাবমান। যেহেতু নিচের দিকে ধাবমান তাহলে অবশ্যই আমাদের W3 এর মানটা T3 থেকে বেশি। তো এই জন্য আমরা এখানে কি কাকে আগে লিখবো, এখানে আমরা W3 এর মানটাকে আগে লিখবো, মানে M3G মাইনাস T3 ইজ ইকুয়াল টু কি এম এ। বুঝতে পারছি? তো এখান থেকে T3 এর মানটা আমরা কি পাবো, T3 এর মানটা হবে হচ্ছে আমাদের M3G মাইনাস এম এ। বুঝতে পারছি? এই দুইটা জিনিস আমাদের চলে গেল। এখন আমরা যদি এম ভরের বস্তুর ক্ষেত্রে দেখি, আমাদের কিন্তু 3টা বস্তু ছিল, একটা ছিল M1, M2 এবং কি M3, তাই না? আমরা যদি এখন তোমার সরি, আমরা যদি এখন তোমার আহ এম M2 ভরের বস্তুটার ক্ষেত্রে দেখি, হ্যাঁ আমরা M1 দেখছি, M3 দেখছি, আমরা M2 এর ক্ষেত্রে দেখবো কি, সেক্ষেত্রে আমাদের এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, এফ নেট ইজ ইকুয়াল টু কি এম এ, তাই না? এম এ যদি হয় তাহলে আমরা এফ নেট এর মানটা কি লিখবো, দেখো আমাদের পুরো বস্তুটা এই দিকে ধাবমান, তাই না? এই যে এই দিকে যাচ্ছে, এই বাম দিক থেকে ডানে গিয়ে সে নিচের দিকে চলে যাবে, তার মানে সমগ্রভাবে আমাদের টান বলটা কিন্তু এবার কোন দিকে কাজ করতেছে, টান বলটাকে আমাদের কাজ করতেছে T1 আর T2টা। তো T1 আর T2 টান বলের কারণে মূলত আমাদের এই M2 ভরের বস্তুটা সামনের দিকে আগায় যেতেছে, তাই না? কারণ ব্যাকওয়ার্ডে শুধুমাত্র এই দুইটা বলের প্রভাবে সে আগায় যাচ্ছে, সামনে কিন্তু কোনো সে বল পাচ্ছে, সামনের দিকে সে কিন্তু এ ত্বরণে আগাচ্ছে, এবং আমাদের এই ক্ষেত্রে প্রভাব রাখতেছে কি T1 আর T2 পরিমাণ ফোর্স, টান বল আর কি। সেখানে আমরা কি লিখবো, T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু এম এ। এখানে আমাদের এই বস্তুর কোনো ওজন যেটা, এই যে W2 ইজ ইকুয়াল টু M2, যেটা কেন কাজ করলো না, কারণ বস্তু তো, বস্তুর ক্ষেত্রে টান বল ক্রিয়েট হয় কখন বলতো, বস্তুর ক্ষেত্রে টান বল ক্রিয়েট হয় হচ্ছে যখন কোনো একটা বস্তু কোনো একটা অবলম্বনের সাথে আটকায় থাকে এবং সেখানে একটা অভিকর্ষ বলের প্রভাব থাকে। এখানে তো বস্তুটা আমাদের কপি কলের যে সিস্টেমটা আছে সেটা কোনো একটা তক্তার উপর বা পাতের উপর। এই ক্ষেত্রে ডব্লুর মানটা নাকচ হয়ে যায় হচ্ছে আমাদের এই যে তলটা আছে না, এই যে তলটা, এই যে তলটা আছে এই তলের একটা ঘর্ষণ থাকবে কিন্তু অবশ্যই, এখানে একটা ঘর্ষণ বল কাজ করে এফ কে পরিমাণ। ওই এফ কে ঘর্ষণ বলের সাথে আমরা ডব্লিউটা নাকচ হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়, সেজন্য আমরা এই ডব্লিউটা এর মানটা এখানে তেমন একটা হিসাবে আনি না। এখানে শুধুমাত্র আমাদের এই T1 আর T2 পরিমাণ টান বলের কারণে বস্তুটা কি করতেছে, বস্তুটা হচ্ছে আগে যাচ্ছে। তো T1 এর মানটা কত ছিল, T1 এর মানটা ছিল আমাদের এম এ প্লাস M1G, আর T2 এর মান কি ছিল, M3G মাইনাস এম এ ইজ ইকুয়াল টু এম এ। এখন সব জায়গা থেকে আমি যদি তোমার এম এ কে বাদ দিয়ে দিই, মনে করো এই এম এ বাদ যাবে, তাহলে কি কে থাকে বলতো, M1G
প্লাস m3g ইজ ইকুয়াল টু m এ থাকে না, বলো? m এ থাকে। এখন দেখো, আমি যদি এভাবে লিখি যে তোমার a এর মানটা যদি রাখি, a এর মানটা যদি রাখি, a এর মানটা তাহলে কি হবে? এর মানটা হবে হচ্ছে m1g প্লাস m3g ডিভাইডেড বাই m, তাই না? ডিভাইডেড বাই m। তাহলে এই যে m1g আর m3g মানে কি ছিল? যে w1 প্লাস কি w3 ডিভাইডেড বাই আমাদের m, এটাই তো আমাদের ত্বরণের মান। সো এখান থেকে আমরা ত্বরণের মানটা বের করতে পারবো। তো দেখো এখানে অ্যাকচুয়ালি কপি কলের ক্ষেত্রে কি হয়, কপি কলের ক্ষেত্রে যেটা হয়, এখানে তো তিনটা বস্তু আছে, কিন্তু এত হার্ড ভাবে আসলে মানে এক্সামে নাও আসতে পারে তোমাদের এসএসসি এর ক্ষেত্রে, কিন্তু যদি কখনো আসে সেক্ষেত্রে আমি এটা দেখাইলাম। মেইনলি যেটা আসে সেটা হচ্ছে দুইটা বস্তু থাকে এবং দুইটা বস্তু কোন একটা কপি কলের মাধ্যমে আটকায় থাকে, ঠিক আছে? তো তিনটা বস্তুর ক্ষেত্রে সাধারণত এই যে রুলসটা আমি দেখালাম, যে কোন ক্ষেত্রে কোন টান বল কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এবং শেষ পর্যন্ত তোমাদেরকে কি বের করতে হবে। এক্ষেত্রে কোশ্চেনে হচ্ছে, কোশ্চেনে বলে হচ্ছে, এক নাম্বার কোশ্চেনে বলবে হচ্ছে সিস্টেমের ত্বরণ কত, এটা বলতে পারে। আর দুই নাম্বার ক্ষেত্রে বলতে পারে হচ্ছে টান বলের মান বের করো, টান বলের মান বের করো। মানে টান বলের মান বের করবো মানে কি, m1 ভরের বস্তুর ক্ষেত্রে কি পরিমাণ টান বল কাজ করে, বা m2 এর ক্ষেত্রে কি পরিমাণ টান বল কাজ করে, m3 এর ক্ষেত্রে কি পরিমাণ টান বল কাজ করে, এই জিনিসগুলো আমরা এখানে বের করতে পারবো, তাই না? এই যে দেখো, এটা হচ্ছে আমাদের m1 এর ক্ষেত্রে টান বল, এটা ক্ষেত্রে আমাদের m1 এর জন্য, এটা হচ্ছে আমাদের m3 এর জন্য, এবং শেষ পর্যন্ত আমরা m3 এর ক্ষেত্রে কি পাই, সরি এম এর ক্ষেত্রে কি পাই, এম এর ক্ষেত্রে টান বলটা পাই হচ্ছে আমরা, মানে ওই T1 আর T2 একসাথে যদি আমরা যোগ করি, T1 আর T2 যদি একসাথে যোগ করি, এখন দেখো এই যে T2 এর মানটা আমরা কিভাবে পাবো, T2 এর মানটা কিভাবে পাবো বলো তো? T2 এর মানটা হবে হচ্ছে আমাদের m এর পরিমাণ, T2 এর মানটা হবে আমাদের m এর পরিমাণ, ঠিক আছে? যে T2 এর মানটা হবে আমাদের m a পরিমাণ, বুঝতে পারছি? এ পরিমাণ কেন? কারণ এ ত্বরণে আমাদের এম ভরের বস্তুটা m2 হবে, এখানে হবে m2, m2। হ্যাঁ, কেন m2 এ হবে? কারণ আমাদের এই T2 টান বলটা তখনই ক্রিয়েট হয় যখন সেটা m2 ভরের উপর অ্যাপ্লাই হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা m2 আর কি, আর হচ্ছে এ, যেহেতু আমাদের এ ত্বরণের পুরো সিস্টেমটা গতিশীল। বুঝতে পারছি? বুঝতে পারছি না? T2 ইজ ইকুয়াল টু হবে আমাদের m2 a। ওকে, সো এটাই ছিল মূলত আমাদের কপি কল বা পুলি রিলেটেড কাহিনী, ঠিক আছে? কপি কল বা পুলির কাহিনী ছিল আমাদের মূলত এটা। তো এরপরে আমরা যে টপিকটাতে আগাবো সেটা হচ্ছে গিয়ে তোমার লিফটের ক্রিয়া, লিফটের ক্রিয়া। দেখো আমরা সবাই লিফটে উঠছি, তাই না? লিফটে উঠলে কি হয়, কেমন লাগে? যখন আমরা লিফটে উঠি এবং লিফটটা মনে করো উপরের দিকে যাইতেছে, তখন আমাদেরকে একটু বেশি ভার যুক্ত মনে হয়, মানে আমার ওজনটা মনে হয় বেড়ে গেছে, এরকম কিছু একটা ফিল হয়। আবার যখন লিফট নিচের দিকে নামা শুরু করে, তখন আমাদেরকে একটু ওয়েটলেস লাগে, যে আমাদের মানে ভর কম লাগতেছে, আমাদের মাসটা কম লাগে। তো এই জিনিসটা কেন হয়? মনে করো আমরা যদি দুটো লিফট নিই, এই ছবিটার মধ্যে আছে, মনে করো আমরা যদি দুটা লিফট নিই, মনে করো এটা একটা লিফট, এটা মনে করো একটা লিফট, ঠিক আছে? এই মনে করো দুইটা লিফট, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে দুইটা লিফট। এখন এই লিফটের মধ্যে মনে করো কেউ একজন দাঁড়ায় আছে, ঠিক আছে? এই লিফটের মধ্যে মনে করো কেউ একজন দাঁড়ায় আছে, হ্যাঁ, এই যে দাঁড়ায় আছে, কেউ একজন হবে, সে দাঁড়ায় আছে। এই লিফট ওয়ানের মধ্যে মনে করো সে দাঁড়ায় আছে, লিফট টু এর ক্ষেত্রে মনে করো এরকম কেউ একজন দাঁড়ায় আছে। তো যেহেতু সে একটা মানুষ, আমরা তাকে মানুষ হিসেবে কনসিডার করি, তো যেহেতু সে একটা মানুষ, এই মনে করো m1 ভরের মানুষ, এও মনে করো আমাদের m1, আচ্ছা ওয়ান না দিই, দুটাই m ভরের মানুষ। হুম। তো অবশ্যই তার একটা ওজন কাজ করতেছে, অবশ্যই তার একটা নিচে ওজন কাজ করে। ওজনটা কি w ইজ ইকুয়াল টু mg, তাই না? w ইজ ইকুয়াল টু mg। এই ক্ষেত্রে কি w ইজ ইকুয়াল টু m জি পরিমাণ মনে করো তো w, হ্যাঁ? আচ্ছা, মনে করো দুই ক্ষেত্রে লিফটটা স্থির, এই ক্ষেত্রে মনে করো লিফটটা স্থির আছে, এই ক্ষেত্রে মনে করো লিফটটা স্থির আছে। তো যখন কোন একটা লিফট স্থির থাকে, তখন আমি তো লিফটের ভিতরে বা তুমি তো লিফটের ভিতরে, এবং তুমিও তো তখন স্থির আছো, কিন্তু স্টিল তোমার উপরে
অভিকর্ষ বল ক্রিয়া করতেছে, তাই না? অভিকর্ষ বল ক্রিয়া করার কারণে তোমার একটা ওজন আছে যেহেতু, তো ওজনটা আমরা বলতেছি নিচের দিকে কাজ করে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। এখন কোন একটা বস্তু যখন স্থিতিশীল অবস্থায় থাকে বা সাম্যাবস্থায় থাকে, তখন আমরা তো কি জানি যে বস্তুর অভিকর্ষ বলের বিপরীতেও কোনো না কোনো একটা ফোর্স কাজ করে, যেই ফোর্সটা এবং তোমার যে বল মানে অভিকর্ষ বল বা ওজন, তারা পরস্পর একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, নাকচ করে দেয়, বিধায় তুমি সাম্যাবস্থায় থাকতে পারো, তাই না? ক্যান্সেল আউট করে দিচ্ছে বলেই কিন্তু তুমি সাম্যাবস্থায় থাকতে পারো, আদারওয়াইজ কিন্তু তুমি কি করতা? মনে করো উপর দিকে কোনো যদি বল কাজ না করে, এদিকে যদি কোনো ধরনের কোনো বল কাজ না করতো, তার মানে তুমি একদম নিচের দিকে চলে যেতা। তোমার উপর এমন একটা বল প্রেসারে কাজ করতে, কারণ এই অভিকর্ষ বলটা কিন্তু খুব বেশি, সারা পৃথিবী তোমাকে আকর্ষণ করতেছে, তাই না? আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলটা এত বেশি যে তুমি কিন্তু লিফট ভেঙে পৃথিবী ভেঙে মানে পৃথিবীর আহ গর্ত হয়ে একদম তুমি পৃথিবীর কেন্দ্রে চলে যেতে, এত বড় বলে তোমাকে কিন্তু সে অ্যাট্রাক্ট করে এই পৃথিবীটা। কিন্তু যেহেতু তোমার বলের মানে সরি তোমার ওজনের বিপরীতে যে একটা এক্সট্রা করে বল সবসময় ক্রিয়াশীল থাকে রিয়াকশন ফোর্স হিসেবে, সেই রিয়াকশন ফোর্স এবং তোমার এই পৃথিবী তোমাকে যে বলে টানে অধিকর্ষ বল, এই দুইটা বল একে অপরকে ক্যান্সেল আউট করে দেয় বিধায় কিন্তু তুমি আসলে সাম্যাবস্থায় থাকতে পারো, আদারওয়াইজ কিন্তু তুমি সাম্যাবস্থায় থাকতে পারতে না। তো মনে করো যে এই ক্ষেত্রে তুমি সাম্যাবস্থায় আসো মানে কি, তোমার দিকে অপোজিট দিকেও একটা বল কাজ করতেছে, সেটাকে আমরা একটা রিয়াকশন ফোর্স বলি। মনে করো এই ক্ষেত্রে একটা রিয়াকশন ফোর্স কাজ করে, রিয়াকশন ফোর্স কাজ করে, এই ক্ষেত্রে একটা কি করে, রিয়াকশন ফোর্স কাজ করে। এবং আমরা কি বলতেছি যে এই রিয়াকশন ফোর্সটা অলওয়েজ তোমার ওজনের সমান হয়, বা এই ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এর সমান হয়। সমান হয় মানে কি, এই রিয়াকশন ফোর্স আর এই এম জি মাইনাস এ সমান সমান কি 0 নিউটন হয়ে যাচ্ছে না, মানে ক্যান্সেল আউট হয়ে যাবে এক কথায়। এই 0 নিউটন ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি কিসে আছো, সাম্যাবস্থায় আছো। তুমি যতক্ষণই সাম্যাবস্থায় থাকবা ততক্ষণ পর্যন্ত এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের কোনো মান থাকবে না, অর্থাৎ 0 নিউটন হবে। কিন্তু মনে করো এই ক্ষেত্রে এখন আর ইউ জিরো নাই, এই দুই ক্ষেত্রে এখন ইউ জিরো নাই সাপোজ, ঠিক আছে? মনে করো এখন এই লিফটটা এই ক্ষেত্রে উপরের দিকে ওঠা শুরু করছে এবং এই ক্ষেত্রে নিচের দিকে নামা শুরু করছে। এই ক্ষেত্রে লিফটের ত্বরণ উপরে এবং এই ক্ষেত্রে লিফটের ত্বরণ নিচে কাজ করতেছে, ঠিক আছে? তার মানে দেখো, লিফটের ত্বরণ যদি উপরের দিকে কাজ করেই, লিফটের ত্বরণ যদি উপরের দিকে কাজ করে, এই যে মনে করো এই ক্ষেত্রে লিফটের ত্বরণটা উপরের দিকে কাজ করতেছে, মানে কি, মানে হচ্ছে তুমি তো নিচে ওজন অনুভব করবাই, অভিকর্ষ বল যেটা সেটা তো নিচে কাজ করতেছে, মানে তোমার ওজন নিচের দিকে তো আছেই, কিন্তু তারপরও তুমি উপরের দিকে গতিশীল হয়ে যাচ্ছ, মানে কি, এখন এই আর এর মানটা, এই যে আর এর মান বা রিয়াকশন ফোর্স যেটা, এই যে আর, এই আর এর মানটা যখন মনে করো লিফট উপরে উঠলে, লিফট মনে করো উপরে উঠলে লিফট উপরে উঠলে এই আর এর মানটা তখন, তোমার এই ডাব্লিউ অপেক্ষা কিন্তু বড় হয়ে যায় লিফট উপরে উঠলে, ঠিক আছে? আর এর মানটা তখন কি হয়ে যায়, বড় হয়ে যায়। লিফট যখন নিচে নামে, লিফট যখন নিচে নামে, তো নিচে নামা মানে কি, তোমার ত্বরণটা নিচের দিকে কাজ করতেছে, মানে কি, তোমার সেক্ষেত্রে এই ডব্লিউ এর মানটা আর এর থেকে বেশি হয়, মানে যেই দিকে প্রভাবটা বেশি থাকবে তুমি তো সেদিকেই মুভ করবা, তাই না? ব্যাপারটা হচ্ছে ওইটাই। তো যদি আর এর মান ডব্লিউ থেকে বড় হয় তখন আমরা কি লিখতে পারি, যে নিট ফোর্স, তখন আমাদের এই লিফটের মধ্যে নিট ফোর্সটা কি করবে বলতো, এই যে নিট ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, এই তোমার এম প্লাস এম, মনে করো এই লিফটের ভর যদি এম হয়, তাহলে এম প্লাস এম ইনটু এ, না বলো? ওকে, তো এই যে ইজ ইকুয়াল টু দি এফ নেটের জায়গায় আমরা কি লিখবো, এফ নেটের জায়গায় আমরা লিখবো হচ্ছে আর মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম প্লাস এম এ। বুঝতে পারছি? আর মাইনাস এম জি কেন, কারণ তুমি যেতেছো উপরে এবং উপরের দিকে রিয়াকশন ফোর্স আছে বিধায় সেই রিয়াকশন ফোর্সটা তোমার অভিকর্ষ বলের থেকে বেশি হয়ে গেছে বিধায় তুমি উপরের দিকে যাইতে পারতো, আদারওয়াইজ তুমি যাইতে পারতা না। ঠিক আছে, বুঝতে পারছি? আর যখন লিফট নিচে নামে তখন আমরা কি লিখতাম, যে এফ নেট ইজ ইকুয়াল টু কি, ওই আগের মতো এম প্লাস এম এ। এম তো তোমার ভর, তাই না? এই যে এম হচ্ছে গিয়ে তোমার ভর,
আর লিফটের ভর তো এম, এই জন্য দুটা ভর যোগ হয়ে তার সাথে একটা ত্বরণ, এই ত্বরণ কাজ করতেছে। তো এফ নেট যেহেতু এই ত্বরণ নিচে কাজ করতেছে, তার মানে এখন ডব্লিউ ইজ গ্রেটার দেন আর। তো তুমি তখন কি লিখবা যে এম জি মাইনাস আর ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে এম প্লাস এম, সরি, এম প্লাস এম এ ইন্টু এ, তাই না? তো এই ক্ষেত্রে তোমাদেরকে কোয়েশ্চেন এটাই করবে, তোমাদেরকে এই ক্ষেত্রে কোয়েশ্চেন এটাই করবে যে এক নম্বরে এরকম বলতে পারে যে রিয়াকশন ফোর্স কত বা প্রতিক্রিয়া বলের মান বের করো, রিয়াকশন ফোর্স কত বা প্রতিক্রিয়া বলের মান বের করো। 2 নম্বরে বলতে পারে লিফটের ত্বরণ কত, লিফটের ত্বরণ কত, লিফটের ত্বরণ কত মানে এর মান কত, এক কথা বের করতে বলবে। ঠিক আছে, দেখো এই দুইটা দিয়ে কিন্তু আসবে না, যে কোনো একটা আসবে পরীক্ষায়, হয় উপরে যাইতেছে নয় নিচে যাইতেছে। তো কোন ক্ষেত্রে ত্বরণের মান কত হবে, তার মানে এই ক্ষেত্রে আমাদের এর মানটা হবে হচ্ছে আর মাইনাস এম জি ডিভাইডেড বাই কি, এম প্লাস এম। এই ক্ষেত্রে ত্বরণের মান কি হবে, এই ক্ষেত্রে ত্বরণের মান হবে হচ্ছে এম জি মাইনাস আর এম প্লাস এম। দুই ক্ষেত্রে আমরা ত্বরণের মান পেয়ে গেছি। আবার যদি রিয়াকশন ফোর্স বের করতে বলতো, এটা মনে করো একটা, এটা মনে করো যে একটা, যদি রিয়াকশন ফোর্স বের করতে বলতো তখন আমরা কি লিখতাম, আর ইজ ইকুয়াল টু এম প্লাস এম ইন্টু এ প্লাস এম জি, তাই না? এই ক্ষেত্রে কি হইতো, এই ক্ষেত্রে হইতো যে আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এম প্লাস এম এ। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এই যে আমাদের কোয়েশ্চেন কিন্তু হয় যে প্রতিক্রিয়া বল কি বের করো, প্রতিক্রিয়া বল বেটা বের করো, আর একটা বলবে হচ্ছে লিফটের ত্বরণ কত এটা বের করো। এই দুইটা জিনিস বাদে আর কিছু বের করতে বলবে না তেমন একটা, লিফটের ক্ষেত্রে আসে না তেমন কিছু। হ্যাঁ, তার মানে এই ওয়েতে আগাবা। লিফট যখন উপরে উঠে তখন আমরা বলবো এফ নেট ইজ ইকুয়াল টু কি আর মাইনাস এম জি, কারণ উপরের দিকে উঠে রিয়াকশন ফোর্সের মানটা বেশি হয়, নিচে থেকে গেলে তোমার ওজনের মানটা বেশি হয়, এই জন্য আমরা কি লিখি এম জি মাইনাস আর। বুঝতে পারছি। তো এই সিস্টেমে আগালে তোমরা কিন্তু লিফটের মধ্যে থাকা অবস্থায় কিভাবে তোমার রিয়াকশন ফোর্স চেঞ্জ হচ্ছে কিংবা ত্বরণ চেঞ্জ হচ্ছে সেগুলো তোমরা বের করতে পারবে বলে আমি মনে করি। ঠিক আছে, ওকে। তো লিফটের ক্রিয়া গেল। এরপরে আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে নিউটনের থার্ড ল নিয়ে, নিউটনের থার্ড ল নিয়ে। ঠিক আছে, নিউটনের দুইটা সূত্র আমরা পড়ে ফেলছি। প্রথম সূত্রে কি ছিল, যে বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকে এবং সরল রেখা বরাবর সমবেগে গতিশীল থাকে। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি বলছিলাম, যে ভরবেগের পরিবর্তন, সরি, বাহ্যিক বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে, তাই না? এবং আহ আরেকটা যে সূত্র ছিল নিউটনের থার্ড ল, সেটা আমরা এখন হচ্ছে গিয়ে পড়বো। দেখো দুটো ছবি আছে না, অ্যাকশন ফোর্স দি কার পুশেস অন দ্য ওয়াল এন্ড রিঅ্যাকশন ফোর্স কি দি ওয়াল পুশেস অন দ্য কার। মানে যখন গাড়িটা গিয়ে ওয়ালকে ধাক্কা দেয় সে অবশ্যই অনেক বড় একটা ফোর্স নিয়ে ধাক্কা দিতেছে, এবং সেটা খুব ক্ষুদ্র সময়ের জন্য অনেক বড় মান। তার মানে এটাকে আমরা কি বলছিলাম, ইম্পালস অফ এ ফোর্স বা ঘাত বল পড়ছি না আমরা। তো ঘাত বল কিন্তু এটা, ঠিক আছে, যে খুব অল্প সময়ের জন্য বা অল্প সময়ের ব্যবধানে অনেক বড় মানের যদি কোনো বল ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি বলি, তাকে আমরা বলি হচ্ছে ঘাত বল। তো এই গাড়িটা যখন দেয়ালকে ধাক্কা দেয়, দেয়ালও তখন ঠিক সমপরিমাণে কিন্তু আমাদের গাড়িটাকে ধাক্কা দেয়, বিধায় গাড়িও ক্ষতিগ্রস্ত হয় দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়। বুঝতে পারছি। যদি অপোজিট থেকে কোনো রিয়াকশন ফোর্স না আসতো তাহলে কি হইতো বলো, তাইলে এই গাড়িটা এই দেয়ালটাকে ভেঙে গিয়ে কিন্তু সে নর্মালি চলতে থাকতো, কোনো সমস্যাই ছিল না। কিন্তু যেহেতু রিয়াকশন ফোর্স আছে, গাড়ি যেই বলে ধাক্কা দিতেছে, যত বলেই হোক না কেন, সেই সেম বলে কিন্তু আমাদের দেয়ালও এই গাড়িটাকে ধাক্কা দেয়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সেম থাকে। দেয়ালকে যে পরিমাণ ক্ষতি করতেছে গাড়িরও সেম পরিমাণই ক্ষতি হয়। ঠিক আছে ভাই, যে দেখো নিচে রকেটের ছবি একটা দেওয়া আছে, এটা নিয়ে যখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা তখন আমরা খুব ভালো মতো জানতে পারবা যে রকেটের মধ্যে কিভাবে অ্যাকশন রিয়াকশন কাজ করে। হ্যাঁ, রকেট যখন চলে শুরু হয় তখন সেটা কিন্তু তার জ্বালানি ইউজ করে, বা এই যে পিছন থেকে যে আগুন বের হয়, আগুনটা কিন্তু অ্যাকচুয়ালি গ্যাস, গ্যাস পুড়ে মানে জ্বালানি জ্বালানি পুড়ে আসলে এই গ্যাসটা যখন নির্গমন হয়, এই গ্যাসের বেগের মাধ্যমেই সেখানে একটা ধাক্কা বল ক্রিয়েট হয় এই রকেটের উপর। এই ধাক্কা বলের কারণে মূলত রকেট উপর দিকে যাওয়া শুরু করে। তো অ্যাকশনটা হচ্ছে এখানে জ্বালানির নির্গমন বেগ, আর রিয়াকশনটা হচ্ছে ধাক্কা বল, যে ধাক্কা বলের কারণে আমাদের রকেটটা উপরের দিকে যায়। তো এই যে অ্যাকশন ফোর্স এবং রিয়াকশন ফোর্স, এটা নিয়ে আমাদের বিজ্ঞানী নিউটন কিছু কথাবার্তা বলছিল। তো বিজ্ঞানী নিউটন বলছিল যে প্রত্যেক ক্রিয়ার প্রত্যেক ক্রিয়ার একটি
সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। হ্যাঁ, ইংলিশে বলে যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন, দ্যাট মিনস একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। আচ্ছা ঠিক আছে, মনে করো আমরা যদি একটা ছবি আঁকি, মনে করো একটা দেয়াল আছে আমাদের কাছে সাপোজ, হ্যাঁ, এই মনে করো যে একটা দেয়াল। আচ্ছা, এটা এটা না ভালো মতো আঁকি সাপোজ, 3D লাগবে দেখতে, ঠিক আছে, কিন্তু আঁকতে ভাল লাগে খুব। আচ্ছা, মনে করো এখানে আমাদের কাছে একটা দেয়াল আছে। এটা মনে করো যে কোনো একটা দেয়াল আছে আমাদের কাছে, সুন্দর হয় না এই যদিও। এটা মনে করো হচ্ছে আমাদের কাছে একটা দেয়াল আছে। এখন তুমি কি করছো, তোমার কাছে মনে করো একটা বল আছে, এই মনে করো একটা টেনিস বল আছে তোমার কাছে, এই কালি না, এই কালি দিয়ে আর কি, মনে করো তোমার কাছে একটা বল আছে। এই বলটা তুমি করছো কি, এইদিকে এই দেয়ালের দিকে মনে করো F1 বলে তুমি ছুঁড়ে মারছো। হুম, ছুঁড়ে মারলা, তারপরে এই বলটা কি করবে, বলটা গিয়ে এই দেয়ালের মধ্যে এই যে ধাক্কা খেলো তাই না, ধাক্কা খেলো, এরপর বলটা কি করে, বলটা তোমার দিকে আবার চলে আসে না, বলটা আবার তোমার দিকে চলে আসে না, মনে করো তুমি যেখানে দাঁড়াইছিলা, এই মনে করো তুমি দাঁড়ায় আছো। হুম, এই মনে করো তুমি, হ্যাঁ, যাক, চুলটা ভালো হয় নাই। এই মনে করো হচ্ছে গিয়ে তুমি দাঁড়ায় আছো, তুমি এখানে দাঁড়ায় ছিলা, হ্যাঁ, এই যে মনে করো তুমি দাঁড়ায় ছিলা, এই তুমি বলটাকে মনে করো এইভাবে দিছো। হুম, এই মনে করো তোমার আরেকটা হাত মনে করো এই যে এদিকে ছিল। তুমি যখন এই বলটাকে F1 বলে ছুঁড়ে মারলা, থ্রো করলা, তখন এই বলটা তখন এই বলটা কি করে, এই বলটা তখন এই দেয়ালের মধ্যে মনে করে এই যে ধাক্কা খায়, হ্যাঁ, যে জায়গাটার মধ্যে একটা ধাক্কা খায়, এই ধাক্কা খায় তখন বলটা আবার ব্যাক করে, ব্যাক করে ব্যাক করে তোমার হাতেই আবার ফেরত চলে আসে, তাই না, যে তোমার হাতেই ফেরত চলে আসে। এই জিনিসটা কি হয় জানো, যে তুমি যেই বলে থ্রো করছিলা এবং যেই বলে গিয়ে আমাদের এই বলটা এই দেয়ালের মধ্যে যে ধাক্কা খায়, ঠিক সেম পরিমাণ বলেই ঠিক সেম পরিমাণ বল মানে সমান পরিমাণ বলেই এই বলটা আমাদের একটা প্রতিক্রিয়া দেখায়, একটা রিয়াকশন হয়, রিয়াকশনের মাধ্যমে আমাদের কাছে এসে ফেরত আসে, ঠিক আছে। এজন্য যদি এখানে F2 পরিমাণ বল বলি, যদি আমি এখানে F2 পরিমাণ বল বলি, তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে নিউটনের থার্ড লকে লেখা যায় যে F1 ইজ ইকুয়াল টু F2। বুঝছো, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, এই প্রত্যেক ক্রিয়া মানে কি, যে F1 ফোর্সটা তুমি অ্যাকশন দিছিলা মানে কাজ করাইছিলা, এই কাজের মাধ্যমে F2 পরিমাণ বলে তোমার কাছে যেহেতু ওই ফুটবল মানে টেনিস বলটা আবার ফেরত চলে আসছে, তার মানে কি ওটা প্রতিক্রিয়া, একটি সমান, এই যে সমান আমরা কিন্তু করে ফেলছি তাই না, এই যে সমান প্রতিক্রিয়া হয়ে গেছে, এবং বিপরীত একটা প্রতিক্রিয়া কাজ করবে, বিপরীত প্রতিক্রিয়া দেখো, F1 বলে যদি এইদিকে যায়, আবার F1 বলে যদি আবার এইদিকেই ফেরত আসে, এটা যদি উল্টা দিকে হয়, উল্টা দিকে যদি F1 বলে ফেরত আসে, তখন আমরা কি এটাকে -F1 বলতে পারি না, দিকটা উল্টা, জাস্ট ডিরেকশনটা উল্টা। তো সেম ভাবে আমাদের ক্ষেত্রে যদি এভাবে বলে যে F1 ফোর্সটা মানে ফোর্স নিয়ে যখন বলটা আঘাত করতেছে দেয়ালের মধ্যে, তখন কি হয়, বলটা F2 পরিমাণ ফোর্সে আবার ফেরত আসে আমার হাতে সমান পরিমাণ বলে, যেহেতু এদের ডিরেকশনটা উল্টা, দিকটা উল্টা, এজন্য আমরা সামনে একটা কি করি, একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, এবং এটাকেই কিন্তু বলে হচ্ছে এবং বিপরীত প্রতিক্রিয়া, সমান এবং বিপরীত, যে সমান এবং বিপরীত, বিপরীত মানে হচ্ছে মাইনাস সাইনটা। বুঝতে পারছি, এটাই হচ্ছে গিয়ে আমাদের নিউটন তৃতীয় সূত্রে বলছিল। এবং সেই জিনিসটাই হচ্ছে গিয়ে আমরা এই গাড়ির ক্ষেত্রে দেখি এবং এই রকেটের ক্ষেত্রে আমরা সেম কাহিনীই দেখি, যে একটা অ্যাকশন ফোর্স ক্রিয়েট হয় এবং তার অপোজিট ডিরেকশনে একটা রিয়াকশন ফোর্স ক্রিয়েট হয়, এবং এটা কিন্তু সত্য। হুম, এটা কিন্তু সত্য। এবং এই যে F1 আর F2 বলগুলো বলতেছি না, বল কখনো, এই জিনিসগুলো মনে রাখবা, বল কখনো জোড়ায় বল কখনো একা একা কাজ করে না।
বল কখনো একা কাজ করে না। একা কাজ করে না মানে ওই যে এক হাতে তালি বাজে না, একটা কথা বলি না আমরা, ওই বল কখনো একা কাজ করে না। বল জোড়ায় জোড়ায় ক্রিয়াশীল। জোড়ায় জোড়ায় ক্রিয়াশীল থাকে। ক্রিয়াশীল। এবং এই যে বলগুলা বলতেছি না, এই যে বল, এই যে বল, এই বলটাই হচ্ছে মূলত আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল। তো ক্রিয়া প্রতিক্রিয়া বল কখনো একা কাজ করে না, ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, ঠিক আছে। এই ক্ষেত্রে যেমন আমাদের এই গাড়িটাকে ধাক্কা দিছিল, গাড়ি ধাক্কা দিছিল দেয়ালকে, অ্যাক্সিডেন্ট করছে যখন, গাড়ি ধাক্কা দিচ্ছে দেয়ালকে, দেয়ালও ঠিক সমপরিমাণ বেগে, যেটা যদি F1 পরিমাণ বলে ধাক্কা দেয়, তাহলে এই যে F1 পরিমাণ বলে ধাক্কা দেয়, তাহলে দেয়ালটা কিন্তু সেম একই ভাবে F1 ধাক্কাটা তাকে ব্যাক দেয়, যেহেতু ব্যাক দিচ্ছে ডিরেকশন উল্টা, এর জন্যই তখন আমরা বলি যে সামনে একটা কি আছে, সামনে একটা মাইনাস চলে আসছে, ঠিক আছে। আবার সেম ভাবে যে অ্যাকশন ফোর্সটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, আমরা যদি বলি যে অ্যাকশন ফোর্সটা F1, তাহলে অ্যাকশন ফোর্সের অপোজিট দিকে আবার কিন্তু F1 ফোর্সটাই কাজ করবে, কিন্তু ডিরেকশন উল্টা যেহেতু, এই জন্য আমরা তাকে আবার বলবো যে মাইনাস, ঠিক আছে। এবং এই ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় সমান থাকে। ক্রিয়া প্রতিক্রিয়া বল আমরা এটাও লিখে দিই, ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় সমান। ক্রিয়া প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল অলওয়েজ সমান। মানে তুমি 100 নিউটন বলে কাউকে ধাক্কা দিচ্ছ, সে তোমাকে 200 নিউটন বলে কখনো ধাক্কা দিবে না, সে তোমাকে 100 নিউটন বলেই ফেরত দিবে। এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, ঠিক আছে। এটা কিন্তু কখনো ব্যত্যয় ঘটে না। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের নিউটনের থার্ড ল চলে গেল, এবং এর মাধ্যমে আমাদের নিউটনের সূত্র পড়া শেষ। ওকে, এরপরে আমাদের হচ্ছে কি ঘর্ষণ বল। এরপরে টপিকটা হবে ঘর্ষণ বল। ওকে, ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বলটা কি, মনে করো তুমি তোমার হাতে যে এখন একটা মোবাইল আছে না, তুমি এক কাজ করো, মোবাইলটা তুমি যে টেবিলের উপর করতেছো, ওই টেবিলের উপর একটু ধাক্কা দাও, জাস্ট একটু স্লাইড করো মোবাইলটা। কি করে? কিছুক্ষণ যায়, গিয়ে থেমে যায়। এই যে থেমে যাচ্ছে, কেন থেমে যায় একটা বস্তু, কেন থেমে যায়, কেন সে আজীবন চলতেছে না? এটার পিছনে যে বাধাদানকারী বল কাজ করে, সেটাই হচ্ছে মূলত আমাদের ঘর্ষণ বল। তাহলে আমি কি বললাম? বাধাদানকারী বল না, বাধাদানকারী বল যে কাজ করে, এটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। হুম। এবং এই ঘর্ষণ বলটা একটা বাধাদানকারী বলের প্রকার। বাধাদানকারী বল আরো বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। এখন আমরা জাস্ট এই ঘর্ষণ বলটা নিয়ে আলোচনা করবো, যে কিভাবে আমাদের শুধুমাত্র ঘর্ষণ বলটা কাজ কাজ করতেছে আর কি। দেখো, তুমি তো মোবাইল রাখছিলা তোমার টেবিলের উপরে, মোবাইলটা যখন একটু স্লাইড করলা, মানে একটু ধাক্কা দিলা, তখন সে কিছু দূর যায়, থেমে যায়। কেন? কারণ তুমি যদি ইলেকট্রোস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়ে দেখো তোমার যে টেবিলের পৃষ্ঠটা আছে, খোলা চোখে ওই টেবিলটা তো খুব মসৃণ, খুব সমতল পৃষ্ঠ মনে হয়, তাই না? সমতল পৃষ্ঠ মনে হয়। মনে করো আমাদের কাছে যদি এরকম একটা পৃষ্ঠ থাকে, সমতল থাকে, এই যে মনে করো এরকম একটা সমতল আছে আমাদের কাছে, আমি তোমার টেবিলটাই আঁকি, হ্যাঁ। মনে করো এ হচ্ছে গিয়ে তোমার টেবিলটা, এ হচ্ছে গিয়ে তোমার টেবিলটা, হ্যাঁ। এখন এই টেবিলটার উপর মনে করো তুমি আরেকটা মোবাইল ফোন রাখছো তোমার, এখানে তুমি তোমার একটা মোবাইল রাখছিলা, এবং এই মোবাইলটা, এই যে মোবাইলটা মনে করো এটা হচ্ছে তোমার একটা মোবাইল, এবং সেটা হচ্ছে একটা আইফোন, এবং তুমি এই মোবাইলটাকে মনে করো স্লাইড করছিলা, সে কিছু দূর যায়, কিছু দূর গিয়ে সে কি করে, থেমে যাচ্ছিল, তাই না? সেই যে থেমে কেন যায়, এটা আমরা এখন দেখবো। থেমে যাওয়ার কারণই হচ্ছে মূলত এই ঘর্ষণ বল। তুমি যদি এই সারফেসটাকে বা তোমার যে টেবিলটা ছিল, এই টেবিলটাকে যদি তুমি একটু জুম ইন করো, একটু জুম ইন করে, যে এই জায়গাটার মধ্যে আমরা একটু জুম করবো এবার, হ্যাঁ। এই জায়গাটার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, এটা জাস্ট আমরা একটু জুম ইন করবো, যে জুম ইন, জুম ইন করবো। জুম ইন করলে দেখবা তোমার যেই টেবিলের তল ছিল, তোমার যে টেবিলের তল ছিল, মনে করে এই ছিল আমাদের টেবিলের তলটা, এবং তোমার যে মোবাইলের পৃষ্ঠটা ছিল, যে মোবাইলের পৃষ্ঠ ছিল সাপোজ এরকম, এই মনে করো তোমার মোবাইলের পৃষ্ঠটা ছিল, হ্যাঁ। এই মনে করো তোমার মোবাইলের পৃষ্ঠটা ছিল, এবং
আমরা একটা ক্লাসে দেখছিলাম না যে কখনো আহ বস্তু এক বা একাধিক বস্তু কখনো কিন্তু স্পর্শ করতে পারে না একে অপরকে। কেন? আণবিক পর্যায়ে গেলে আমরা দেখছিলাম যে তাদের মধ্যে কখনো স্পর্শ হয় না। আলটিমেটলি সমস্ত বল হচ্ছে অস্পর্শ বল, স্পর্শ কখনো হয় না। তো এই জন্য দেখো আমি তাদের মাঝখানে একটু গ্যাপ রাখছি না, এই টেবিল আর মোবাইলের মাঝখানে একটু গ্যাপ দেখা যায়, দেখছো? এই যে অস্পর্শ করে, সেই টপিকটা আমরা আপাতত বাদ দিলাম। কিন্তু আলটিমেটলি কি থাকে জানো, তোমার এই তলটা তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো দেখবা এই তলটা কখনো মসৃণ না। এই তলটাই হচ্ছে একটু খাঁচকাটা খাঁচকাটা। এই যে খাঁচকাটা দেখতেছো, খাঁচকাটা খাঁচকাটা দেখা যায়, এই খাঁচকাটা খাঁচকাটা থাকে। ঠিক তোমার টেবিলে যেরকম এরকম খাঁচকাটা খাঁচকাটা আছে, ঠিক তোমার যে মোবাইল, ওই মোবাইলের যে পৃষ্ঠ, মোবাইলের পৃষ্ঠটা কিন্তু এরকম খাঁচকাটা খাঁচকাটা থাকে। ঠিক আছে, মোবাইলের পৃষ্ঠটা কিন্তু এরকম খাঁচকাটা খাঁচকাটা থাকে। এই দেখো আমি নীল কালার দিয়ে আঁকতেছি, এরকম খাঁচকাটা খাঁচকাটা থাকে। তো খাঁচকাটা খাঁচকাটা থাকার কারণে যখন এই, এই যে দেখো রাফ সারফেসের কথা এখানে বলতে, তাই না? যে রাফ সারফেস, এটা মনে করো তোমার মোবাইল, এটা মনে করো তোমার মোবাইল, এবং এটা মনে করো তোমার হচ্ছে টেবিল, এটা মনে করো তোমার হচ্ছে টেবিল। তো এই টেবিলের উপর দিয়ে যখন মোবাইলটা যায়, ইফ মোশন ইজ ইন দিস ওয়ে, মানে ড্রাম থেকে ডানে যায়, যে এইদিকে যখন যাচ্ছে, তখন কি হয় আলটিমেটলি? তখন এই যে, এই যে এটা খাঁচকাটা খাঁচকাটা সারফেস দেখতেছি না, তল দেখছি না, খাঁচকাটা খাঁচকাটা সারফেস, এই খাঁচকাটা খাঁচকাটা সারফেসটার জন্যই মূলত এখানে আমাদের বেগের মান, বেগের মানটা বা ত্বরণের মানটা কিন্তু কমে যায়। যে বেগে সে রওনা দিছিল, যে বেগে তুমি তাকে ধাক্কা দিছিলা, যে বেগে তুমি তাকে ফোর্সটা অ্যাপ্লাই করাইছিলা, একটা সার্টেন পিরিয়ড অফ, সার্টেন অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যখন সে ক্রস করে, তখন কিন্তু তার বেগটা শূন্য হয়ে যায়, মানে বেগটা কমতে থাকে আস্তে আস্তে। বা বেগটা কি হয়, মন্দনে পরিণত হয়, বেগের পরিবর্তনটা মন্দনে পরিণত হয়, রিটার্ডেশন হয়। তো সেক্ষেত্রে আমাদের মোবাইলটা কিছু মতো থেমে যায়, কিন্তু এই খাঁচকাটা খাঁচকাটা স্পর্শতলের কারণে। স্পর্শতলটা কিসে হয়? স্পর্শতলটা, স্পর্শতল অমসৃণ থাকে, তাই না? স্পর্শতল যখন অমসৃণ থাকে, অমসৃণ থাকার কারণেই মূলত আমাদের এই বস্তুটা কিছু দূর গিয়ে থেমে যাচ্ছে। হুম। এটা তুমি এখন কিভাবে দেখবা, যে তুমি ফুটবল খেলো, ফুটবলের ক্ষেত্রে তুমি সেম কাজ করবা, কি করবা, ফুটবলের উপরে ফুটবল কিছুটা দূর গিয়ে এরপরে থেমে যাচ্ছে, তাই না? বা যখন ওই যে হকি খেলে, হকি না সরি কি বলে, গলফ খেলে, গলফের ক্ষেত্রে দেখবা যে যখন শুট করে, ওই যে গলফ যখন শুট করে তখন কি হয়, তখন হচ্ছে ওই বলটা, ছোট যে বলটা থাকে সাদা কালার, ওই বলটা ওই মাটির উপর দিয়ে চলতে 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 ওই গর্তের মধ্যে একটুর জন্য ঢুকে না, আস্তে আস্তে গিয়ে থেমে যায়। ওই কেন থেমে যায়? কারণ ওই যে সবুজ মাঠটা ছিল, ওই মাঠের একটা ঘর্ষণ থাকে। এই ঘর্ষণ বলের কারণে মূলত আমাদের এই বলগুলা, বা আমরা যতটুকু এক্সপেক্ট করি ততটুকু পথ অতিক্রম করাইতে পারি না। হুম। ওই বস্তুগুলা থেমে যায়। তো ঘর্ষণ হচ্ছে মূলত একটা ভালো জিনিস, আবার একটা খারাপ জিনিসও। ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব, প্রয়োজনীয় উপদ্রব বলা হয় এটাকে, বুঝতে পারছো? এটাকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয়। তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে দেখবে লাস্টের দিকে, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, মানে এটা ভালো আবার খারাপও, এটা ভালো আবার খারাপও, ঠিক আছে? ঘর্ষণের কারণে আসলে অনেক ভালো জিনিসও হয়, অনেক খারাপ কিছু হয়, এবং ঘর্ষণের অনেক ব্যবহার আছে, দেখবা তোমরা এগুলো বই থেকে পড়ে নেবে, এগুলো আমার আমার পড়ানোর কিছু নাই। তো জাস্ট ঘর্ষণটা কেন হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে বললাম, যে স্পর্শতলের অমসৃণতার কারণেই কিন্তু আমাদের মূলত ঘর্ষণ বলটা ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ঘর্ষণ বল সম্পর্কিত একদম প্রাথমিক আলোচনা। এরপরে স্লাইডটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল এবং এর প্রকারভেদ নিয়ে। ঘর্ষণ কিন্তু বিভিন্ন রকম হতে পারে। হুম। ঘর্ষণ বলটা বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে। একদম আহ যদি আমি বলি যে কি কি প্রকারের ঘর্ষণ বল আছে, সাপোজ, ওকে, তো কি কি, মানে কি কি ঘর্ষণ বল আছে আমি যদি একটু বলি, মনে কর প্রথমত আছে হচ্ছে আমাদের, প্রথমত আছে হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ, হুম, গতি ঘর্ষণ, আচ্ছা ইংলিশ নামগুলো লিখছি, স্ট্যাটিক ফ্রিকশন, গতি ঘর্ষণটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, 3 নম্বরে হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ, বা রোলিং ফ্রিকশন,
4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন। ওকে, এই 4 প্রকারের ঘর্ষণ মূলত দেখা যায়। তো এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুইটা, বুঝতে পারছো? ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুইটা। এই 3 আর 4টা অত বেশি ইম্পর্টেন্ট না, তো এটা নিয়ে আমরা জাস্ট কয়েক কথা আলোচনা করবো। স্থিতি ঘর্ষণটা কি আমরা দেখি। স্থিতি ঘর্ষণটা হচ্ছে মূলত, মনে করো তোমার কাছে ওই আগের মতো একটা তল আছে। তোমার কাছে আগের মতো একটা তল আছে, এই মনে করো হচ্ছে কি একটা তল, এবং এই তলের ওপর তোমার কাছে কোনো একটা বস্তু ছিল, সাপোজ একটা বস্তু আছে, সাপোজ, হ্যাঁ, তোমার কাছে মনে করো কোনো একটা বস্তু আছে, এই হচ্ছে কি আমাদের বস্তুটা, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের সেই বস্তুটা মনে করো আছে, এবং এটার একটা ওজন ভর আছে, মনে করো এম ভরের, এম ভরের একটা বস্তু এটা, হ্যাঁ? এটা ওজন কই কাজ করবে? ওজন কাজ করবে হচ্ছে নিচের দিকে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। মনে করো তুমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করলা, বাহ্যিক ভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, কিন্তু বস্তুটা সরলো না। ও, এর থেকে আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে, মানে বস্তুটা এখানে জাস্ট নর্মালি আছে, তার মানে কি, যেহেতু ওজন কাজ করতেছে তার নিচের দিকে, এট দ্য সেম টাইম উপরের দিকেও কিন্তু একটা বল কাজ করে, তাই না? সেটাকে আমরা রিয়াকশন ফোর্স বলছিলাম, এবং এটাকে আমরা কি বলি, আর বা এন। এটাকে বলা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্বিক প্রতিক্রিয়া, ঠিক আছে? অভিলম্বিক প্রতিক্রিয়া, এটা নিয়ে তোমাদের অত ডিটেলসে পড়াশোনা নাই, জাস্ট আমি এমনি একটু বলে রাখলাম অভিলম্বিক প্রতিক্রিয়া। হ্যাঁ, যে কেন আমাদের এই বস্তুটা স্থির অবস্থায় থাকে। হুম, আচ্ছা, মনে করো তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করলা, হ্যাঁ, এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে এই বস্তুটার অবস্থান পরিবর্তন হয় না, বস্তুটা ইউ ইজ ইকুয়াল টু জিরো পরিমাণ অবস্থায় ছিল, মানে আদিবেগ শূন্য ছিল, মানে সেই বস্তুটা স্থির ছিল, বস্তুটা স্থিরই আছে। সাপোজ তুমি আবারও বল প্রয়োগ করছো, তুমি আবারও বল প্রয়োগ করছো, আর একটু বেশি বল প্রয়োগ করলা, তারপরও বস্তুটা এখান থেকে স্থানচ্যুত হয় নাই। হুম, স্থানচ্যুত হয় নাই, তার মানে দেখো তুমি বল প্রয়োগ করতেছো কিন্তু বস্তুর কোনো অবস্থান চেঞ্জ হয় না। তার মানে তুমি এখান থেকে কি বলতে পারো, তার মানে তুমি এখান থেকে কি বলতে পারো যে এই বস্তুর মধ্যে কিছু একটা আছে, যেটা এই বস্তুটাকে মানে বাধা দিতেছে, খুব বেশি পরিমাণে বাধা দিতেছে, যাতে আমি সেটাকে মুভ করাইতেই না পারি। তুমি যদি আরো কিছু পরিমাণ ফোর্স দাও, আরো কিছু পরিমাণ ফোর্স দাও, তারপরে দেখলা সে স্থির অবস্থাতে আছে, তার মানে এই ক্ষেত্রে আমাদের যে বাধাদানকারী বলটা কাজ করতেছে, ওই বাধাদানকারী বলটাকে বলবো হচ্ছে আমরা স্থিতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল মানে হচ্ছে যেই ঘর্ষণ বলটা বস্তুটাকে স্থির রাখছে, গতিশীল হতে দিচ্ছে না, সেটাকে বলা হচ্ছে কি বলে, স্থিতি ঘর্ষণ বল। ঠিক আছে? এবং এই স্থিতি ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের এফ অফ স্মল এফ অফ এস। এফ অফ এস মানে কি, এস মিনস স্ট্যাটিক, আর এফ মানে তো ফোর্স, স্ট্যাটিক ফোর্স, মানে যেটাকে মানে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স এক কথায়, মানে কি স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ বল আমাদের এই পৃষ্ঠতল, উভয় পৃষ্ঠতলে কাজ করতেছে। আমাদের এই তল এবং এই বস্তুর যে তল ছিল, মানে স্পর্শতল, এই দুই স্পর্শতলের মধ্যে কিন্তু আমাদের এটাই কাজ করতেছে, এফএস। এই এফএস বা স্থিতি ঘর্ষণ বল কাজ করার কারণেই কিন্তু আমরা যত পরিমাণ বলই দিই না কেন, এই বস্তুটা স্থানচ্যুত হয় না। তো এটাকে মূলত স্থিতি ঘর্ষণ বলা হয়। ঠিক আছে? কিন্তু মনে করো আমি যখন আরেকটু বেশি পরিমাণ ফোর্স দিলাম, যখন মনে করো আমি আরেকটু বেশি পরিমাণ ফোর্স দিছি, সাপোজ এই যে দেখো, মনে করো আমি তো আগে মানে 3f পরিমাণ ফোর্স দিয়েই তুলছিলাম, তাই না? বস্তু কিন্তু আমি কি করতে পারি না, আমি বস্তুটাকে সরাইতে পারি না। কিন্তু এবার যখন আমি আরেকটু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, আরেকটু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, সাপোজ এই ছিল বস্তুটা, এই যে আমি তো 3f পরিমাণ, ওই যে ইজ ইকুয়াল টু তো 3f, তাই না? এই যে 3f, তাই না? যখন আমি আরেকটু ফোর্স বাড়িয়ে দিলাম, 4f পরিমাণ ফোর্স দিছি, এখন মনে করো বস্তুটা আমাদের একটু গতিশীল হয়ে গেছে। এখন মনে করো এই ত্বরণে বস্তুটা গতিশীল হয়ে গেল, এখন কিন্তু আর ইউ ইকুয়াল টু জিরো নাই। হুম, এজ ইকুয়াল টু জিরো নাই। কিন্তু এই যে গতিশীল হইলো, গতিশীল হয়েছে সাপোজ, কিন্তু গতিশীল অবস্থায় কি তার কোনো ঘর্ষণ বল কাজ করবে না? এই যে তলটা, এটা তো ঘর্ষণযুক্ত তল, এটা তো ঘর্ষণযুক্ত তল, তার মানে কি এই গতিশীল থাকা অবস্থায় কিন্তু আমাদের এই ঘর্ষণ, গতিশীল থাকা অবস্থায় কিন্তু আমাদের এই যে ঘর্ষণযুক্ত যে তলটা, এই ঘর্ষণযুক্ত তলটা আমাদের এই এম পরিমাণ, না সরি, এম ভরের যে বস্তুটা আসছিল আমাদের, বা এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এই ডব্লিউ ওজন সমৃদ্ধ যে বস্তুটা ছিল,
সেটা কি বাধা দিবে না? ঘর্ষণ বল বা ঘর্ষণ কি সাপ্লাই করবে না? ঘর্ষণ বল কাজ করবে না? অবশ্যই করবে। তার মানে গতিশীল অবস্থায় ওই বস্তুর উপর যে পরিমাণ ঘর্ষণ বলটা কাজ করতেই থাকবে, সেটাকে তখন আমরা বলবো হচ্ছে স্মল এফ অফ কে, মানে কাইনেটিক ফ্রিকশন ফোর্স বা গতীয় ঘর্ষণ বল। হুম, গতীয় ঘর্ষণ বল। ঠিক আছে, গতীয় ঘর্ষণ বল, বুঝতে পারছি? তো দেখো, স্থির অবস্থায় যখন কোনো বস্তুর উপর আমাদের স্থির অবস্থায় যখন আমাদের ওই বস্তুর উপর তোমার ঘর্ষণ বল কাজ করতেছিল, যেটাকে গতিশীল করতে দিচ্ছিল না এক কথায়, সেটাকে আমরা তখন বলতেছিলাম হচ্ছে স্থির ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল, এফএস। আর যখন আমি আরেকটু বেশি পরিমাণ বল অ্যাপ্লাই করার মাধ্যমে ওই বলটাকে আমি কি করছি, মানে ওই বস্তুটাকে আমি গতিশীল করে ফেললাম, গতিশীল অবস্থায় তো তার উপর একটা ঘর্ষণ বল অ্যাপ্লাই হইতেই থাকবে ওই স্পর্শতলের কারণে। ওইটাকে তখন আমরা বলবো হচ্ছে এফকে। তো ইন জেনারেল কেস আমরা নর্মালি ঘর্ষণ বল বলতে কিন্তু আমরা এফকে কেই বোঝাই, গতিশীল অবস্থায় ঘর্ষণ বলকেই বোঝাই। ঠিক আছে, তার মানে ঘর্ষণ বল কিন্তু দুই রকম, মেইনলি দুই রকম, একটা হচ্ছে গতি ঘর্ষণ, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর এরপরে আসে আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। এদের নিয়ে একটু মুখে বলে দিই। আবর্ত ঘর্ষণ মানে হচ্ছে যখন আমরা সাইকেল চালাই, মনে করো আমরা যখন সাইকেল চালাই, সাইকেল চালাইছো না তোমরা? সাইকেল কেমনে চলে? সাইকেল তো ঘুরে ঘুরে চলে, এটা সাইকেলের চাকা। সাইকেলের চাকা, এটা মনে করো সাইকেলের চাকা, সাইকেল চালাতে ঘুরে ঘুরেই চলে, তাই না? এই 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 এটা এগুলা মনে করো সাইকেলের চাকা এইভাবে ঘুরে, তাই না? তো এই সাইকেলের চাকা তো এই যে এরকম এভাবেই ঘুরে, তাই না? তো এই সাইকেলের চাকা যখন ঘুরে তখন সেটা মাটির সাথে আচ্ছা যদি হইলো না, তখন সেটা হচ্ছে মাটির সাথে বা ভূমির সাথে যে ঘর্ষণ বল ক্রিয়েট করে এই ঘুরার মাধ্যমে, ঘূর্ণনের মাধ্যমে, ঘূর্ণন গতির মাধ্যমে যখন যে পরিমাণ ঘর্ষণ বলটা আর কি ক্রিয়েট করে, ওইটাকে তখন আমরা আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন বলি। আর প্রবাহী ঘর্ষণ কি? প্রবাহী ঘর্ষণ মনে করো তোমার কাছে কোনো একটা পাইপ আছে, এই পাইপের মধ্যে দিয়ে তুমি পানি প্রবাহিত করতেছো। হুম, তো ওই পাইপের যে পৃষ্ঠতলের তো ঘর্ষণ থাকবে অবশ্যই, এই পৃষ্ঠতলের ঘর্ষণের সাথে পানি পানি যখন সংঘর্ষে লিপ্ত হবে, তখনও সেখানে একটা ঘর্ষণ ক্রিয়েট হতে পারে। তো তখন সেক্ষেত্রে আমরা তাকে বলবো হচ্ছে কি ঘর্ষণ? তখন আমরা তাকে বলবো হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে, প্রবাহী ঘর্ষণ তখন আমরা তাকে বলবো। তো ঘর্ষণ নিয়ে আসলে না অত তেমন কিছু আসে না। ঘর্ষণ থেকে, ঘর্ষণের এই কোর কনসেপ্ট থেকে কিন্তু তোমাদের এক্সামে অত বেশি কোয়েশ্চেন করবে না। ঘর্ষণের এই পুরো স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, এই ব্যাপারগুলো কিন্তু ইন্টারমিডিয়েট থেকে মেনলি শুরু হয়। এখন পর্যন্ত ঘর্ষণের মেইন কথা কি থাকবে, ঘর্ষণ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেটা কিন্তু আমরা গতিতে দেখছি। সেটা কিন্তু আমরা গতিতে দেখছি যে বাধা দানকারী বল, একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তখন যদি তোমাদেরকে বাতাসের বাধা বলে দেয়, মনে করো যে কোশ্চেনটা এরকম থাকে, তোমাদের হাইয়েস্ট ঘর্ষণ যদি অ্যাপ্লাইড থাকে, তখন মনে করো যে একটা বস্তু, এটা মনে করো একটা বস্তু সেটা নিচের দিকে পড়তেছে, হ্যাঁ, এটা মনে করো এম ভরের একটা বস্তু নিচের দিকে পড়তেছে, কি জি, মানে অভিকর্ষ ত্বরণের কারণে তোমাকে বলে দেয় যে বাধা দানকারী বলের মান বের করো, বাধা দানকারী বলের মান বের করো, ঠিক আছে? এবং তোমাকে ওই এফ এর মানটা সাপোজ বের করতে হয় সামহাও, এফ এর মানটা তোমাকে সাপোজ কোনোভাবে বের করতে হয় ত্বরণ বের করার মাধ্যমে। হুম, ত্বরণ বের করার মাধ্যমে এফ এফ এর মান সামহাও বের করে তারপরে যে এফ এর মান বের করতে হয়, তখন আমরা বলতাম যে এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ, মানে নিট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তো এফ মাইনাস এফ, এই যে এফটা না, এই এফটাই হচ্ছে আমাদের মূলত ওই ঘর্ষণ গুলো বাধানকারী বল আমরা যেটা বের করতাম। তো বাধানকারী বলের মধ্যে একটা স্পেশাল বল হচ্ছে ঘর্ষণ বল। কিন্তু ঘর্ষণ বলের যে কোর কনসেপ্ট, সেই কোর কনসেপ্ট থেকে কিন্তু তেমন একটা কোশ্চেন আসে না এইচএসসি তে, এসএসসি তে, এইচএসসি তে আসে, হ্যাঁ। তো মেট্রিকে যারা আছো ক্লাস 10 9 10-এ, তোমরা কিন্তু অত কঠিন কিছু পাবা না আর কি, ঠিক আছে? আর এই ঘর্ষণ থেকে তেমন একটা কোশ্চেন করেও না। তো এই ঘর্ষণ বল যদি আমাদের শেষ হয়ে যায়, আমরা যদি ভালো মতো বুঝে থাকি, তো আমাদের কিন্তু ফোর্থ চ্যাপ্টার এর মাধ্যমে শেষ হলো। আমরা কি কি দেখছি আমাদের আজকের ক্লাসে? আজকের ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে সংঘর্ষ পরবর্তী বস্তুর বেগ, সংঘর্ষ পরবর্তী বস্তুর বেগ, তাই না? যদি সংঘর্ষ পূর্ব মুহূর্তে যদি কোনো দুটা বস্তু এম ওয়ান এবং এম ওয়ান যদি বস্তু ইউ ওয়ান এবং ইউ টু আভিবেগে যাতায়াত করতে থাকে এবং সে সংঘর্ষের মুহূর্তে কি হয় এবং সংঘর্ষের পর কি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের কি বেগটা চেঞ্জ হয়ে ভি ওয়ান এবং ভি টু হয়ে যায়, এবং আমরা দেখছিলাম যে কিভাবে ভি ওয়ান এবং ভি টু আমরা বের করেছিলাম, তাই না? আমরা কিন্তু পুরো সূত্রটা প্রতিপাদন করেছি। প্রতিপাদন করে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আমরা দুইটা সূত্র পাই, তাই না? এই যে এখানে আমরা মনে রাখার ওয়ে বলে দিয়েছিলাম যে সূত্র দুটা কিভাবে তোমরা মনে রাখবা।
মনে রাখার ওয়ে কিভাবে বলে দিছি বলো তো, যে দুইটা ভগ্নাংশ হবে এবং দুইটা ভগ্নাংশের হরে বস্তু দুটার ভরের যোগফল থাকবে, এবং যার বেগ বের করব দ্বিতীয় ভগ্নাংশের উপরে প্রথমে তার ভর লিখে এর পরে মাইনাস করব আরেকটা ভর। যেহেতু একটা ভরকে মাইনাস করছি তার মানে প্রথম ভগ্নাংশের লবে আমরা দুইটা একসাথে লিখবো, মানে দুইটা দিয়ে দিব তাকে আমরা। ঠিক আছে, এবারে বেগ লেখার নিয়ম কি, যার বেগ বের করব তার আদি বেগটা সবার লাস্টে বসায়, এরপরে আমরা নর্মালি হিসাব করব। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা সংঘর্ষ পরবর্তী বস্তুর বেগ দেখলাম। এরপরে আমরা কি দেখেছিলাম, এরপরে আমরা দেখেছিলাম হচ্ছে কপি কল নিয়ে পড়াশোনা, তাই না? কপি কলের পড়াশোনা দেখলাম যে কপি কল থেকে মূলত আমাদের এরকম তিনটা বস্তু ওয়ালা কপি কলের সিস্টেম কমই দেয়, আমাদেরকে মূলত দেয় হচ্ছে দুইটা সিস্টেম। কিরকম সিস্টেম থাকে, মনে করো এটা থাকে আমাদের একটা ভূমি, ভূমি থেকে এখানে মনে করো একটা অবলম্বন থাকে। হুম, এই অবলম্বনে মনে করো এখানে একটা কপিকল ঝোলানো থাকে, এই যে মনে করো একটা কপিকল, এটা হ্যাঁ এই কপিকল ঝোলানো থাকে, এবং এই কপিকলের সাথে এখানে একটা তারে কোন একটা বস্তু যুক্ত করে দিবে, এই একটা বস্তু যুক্ত করে দিবে, এখানে আরেকটাকে বস্তু যুক্ত করে দিবে। ঠিক আছে, এবং তোমাকে বলে দিবে যে এটা মনে করো M1 ভর, এটা মনে করো M2 ভর। তোমাকে বলে দিবে হচ্ছে যে মনে করো যদি M2 ভরের, বলে দিবে না, মনে করো দুইটা ভরের মান দিয়ে দিবে তোমাকে। ঠিক আছে, M1 এবং M2 ভরের দুইটা মান দিয়ে দিবে, যেটার ভরটা বেশি, মনে করে M2 যদি বেশি হয়, M2 যদি কি হয়, বেশি হয়, আর M1 যদি কম হয়, তখন কি হবে, যেদিকে বেশি সেদিকে নিচের দিকে ধাবিত হয়, আর যেটা কম সেটা উপরের দিকে চলে যায়, এবং দুই ক্ষেত্রেই সেম ত্বরণে উঠবে নামবে। তাহলে সেক্ষেত্রে কি আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে দুই ক্ষেত্রেই সুতার টান কাজ করে, এরকম পুলির ক্ষেত্রে, তাই না? এখানে কাজ করবে T1, এখানে কাজ করবে T2। তো কে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে ওই হিসাবে T1 মাইনাস ডব্লিউ লিখবো নাকি ডব্লিউ মাইনাস T1 লিখবো, সেটা কিন্তু আমরা দেখিয়েছি এই জায়গার মাধ্যমে। তোমরা এখানে তিনটা বস্তু নিয়েছিলাম আমরা, তিনটা বস্তুর ক্ষেত্রে কখন আমরা টি লিখবো আগে, কখন আমরা ডব্লিউ কে রাখবো আগে, সেটা কিন্তু তোমরা এখান থেকে আবারও রিভাইজ করলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো এই ছিল কপি কল নিয়ে পড়াশোনা। তারপর আমরা লিফটের ক্রিয়া দেখেছি, যে লিফটে যখন আমরা থাকি, লিফটে যখন আমরা উঠি তখন কি হয়, লিফটের সাথে আমাদের কি কাহিনীটা ঘটে, লিফট উপরে ঘটলে কি হয়, লিফট নিচে গেলে কি হয়। ঠিক আছে, আর লিফট সাম্যাবস্থায় থাকলে কি হয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে লিফট যখন সাম্যাবস্থায়, লিফট সাম্যাবস্থায়, ঠিক আছে, লিফট যখন সাম্যাবস্থায় আছে তখন কি কাজ করতেছে। ওকে, এরপরে আমরা নিউটনের থার্ড ল দেখলাম। নিউটনের থার্ড ল আমরা কি লিখলাম, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন আমরা একটা বলকে নিক্ষেপ করি, বলটা যেই বলে গিয়ে দেয়ালকে আঘাত করে, দেয়াল ঠিক সেম পরিমাণ বলটা আমরা তাকে ব্যাক দেয়, কিন্তু এই বলের পরিমাণ সমান হবে এবং একটা একটা নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে লাস্ট পর্যন্ত আমরা কি দেখলাম, লাস্টে আমরা শুরু করলাম হচ্ছে তোমার ঘর্ষণ বল। আমরা বললাম যে এটা একটা স্পেশাল বাধাদানকারী বল, এবং বাধাদানকারী বলের ভিতরে আমরা অনেক ধরনের বলকে চিনি, যেমন বাতাসের বাধা থাকতে পারে। ঠিক আছে, এরকম একটা ঘর্ষণ বল থাকবে। তো যদি কোনো একটা তলে এক বা একাধিক বস্তুকে আমরা রান করাতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হয়, ওই পৃষ্ঠতলের যে অমসৃণতা বা স্পর্শতলের যে অমসৃণতা, সেই অমসৃণতার কারণে আমাদের বস্তু বেগ হারায়, মন্দন ক্রিয়েট হয়, এবং সেখানে একটা বাধানকারী বল উদ্ভব ঘটে, সেটাকে আমরা ঘর্ষণ বল বলতেছিলাম। ঠিক আছে, এবং লাস্টে আমরা ঘর্ষণ বলে কিছু প্রকারভেদ দেখছি। প্রকারভেদে দেখে আমরা চারটা প্রকার দেখেছিলাম, তাই না? স্থিতি ঘর্ষণ বল, গতি ঘর্ষণ বল, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। আমরা স্থিতি ঘর্ষণ বল এবং গতি ঘর্ষণ নিয়ে কিছুটা আলোচনা করেছি, এবং এই স্লাইডটা তোমাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা পুরোপুরি ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, ইন্টারমিডিয়েট খুব ভালো মতো তোমাদেরকে এটা পড়তে হবে। Just কিছুটা ধারণা তোমাদের বইয়ে দেওয়া আছে বিধায় আমি একটু দেওয়া রাখার চেষ্টা করেছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। হুম, তো থিওরি ক্লাসটা আমাদের ফোর্সের এক্ষেত্রেই শেষ, আজকে শেষ হয়ে গেল। নেক্সট লেকচারে আমরা ম্যাথমেটিক্স নিয়ে আসবো, যে কত ধরনের ম্যাথ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের টেস্ট পরীক্ষা সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ, এবং সব টাইপ ভিত্তিক আমরা ম্যাথগুলো দেখাবো। একটা কিংবা দুইটা ক্লাসের মধ্যে হয়ে যাবে, আশা করি এর বেশি ক্লাস লাগবে না। তারপর আমরা চ্যাপ্টার 4 ইনশাল্লাহ শুরু করে দেবো থিওরির মাধ্যমে। তো দিস ইজ দি এন্ড হিয়ার অফ আওয়ার লেকচার নাম্বার 3 and fourth theory. So Allah Hafiz everyone.